আমি আপনার একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি যে আপনি অনুরোধ শব্দেই গতকাল থেকে আজ অবধি সম্পূর্ণভাবে আপনার বিশ্বাস রেখেছেন এবং স্টিক করে আছেন, সেটাই বলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধস্তন কর্তৃপক্ষকে অনুরোধ বলে সেটা বললে সেটা কি নির্দেশ নয়? আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, আজকে মাননীয় শিক্ষামন্ত্রী তার চতুর্থ বক্তব্যে, আপনারা সংসদ, আমি জানি না, মানে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যদি পুলিশ কমিশনারকে বলেন যে মাননীয় পুলিশ কমিশনার এটা আমি অনুরোধ করছি, তার কাছে সেটা অনুরোধ থাকে না নির্দেশ থাকে, 1 নম্বর। 2 হচ্ছে মাননীয় ব্রাত্য বসু তার চতুর্থ পয়েন্টে যখন বলছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষক শিক্ষিকারা যদি মনে করেন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অবকাশ আছে তাহলে তা কেউ করতে পারেন, ব্রাত্য বলতেই পারেন এবং আমি এই ব্যাখ্যা করতেই পারি যে এটা অনুরোধ, কিন্তু এ তো স্পষ্ট আমার কাছে নির্দেশ। তার কারণ সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অবকাশ আছে মানে কি, যে ফেল করা ছাত্রছাত্রীদের ফেল করানোর সিদ্ধান্তটা পুনর্বিবেচনার অবকাশ আছে কি না? সেটা নয়, কেননা আবারও আমি যেটা বলছি এখানে বিষয়টি কিন্তু একটু স্পেসিফিক যে বিষয়টি সেটি হলো যে ওই যে 61 জন ছাত্রী কম পাওয়া সত্ত্বেও তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে, সেখানে 29 জন ছাত্রী তাদেরকে অ্যালাউ করা হয়নি। আমি সেটাকে কখনোই বলছি না ওই 29 জন ছাত্রীকেও অ্যালাউ করতে হবে, কিন্তু ওই 61 জন ছাত্রীকে কেন অ্যালাউ করা হলো, কি কারণে তাদেরকে অ্যালাউ করা হলো, তার একটা সঠিক ব্যাখ্যা স্কুল কর্তৃপক্ষ আপনি কমিশন বসান। আমি 29 জন ফেল করা ছাত্রছাত্রীদের নিয়ে সংসদ সভাপতি 2 দিন সাংবাদিক সম্মেলন করছেন, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, 1.5 ঘন্টা ধরে সাংবাদিক সম্মেলন করছেন, এটা আমার কাছে অত্যন্ত লজ্জার, অনেকের কাছে লজ্জার। এবং এর সবথেকে খারাপ ইম্প্যাক্ট কোথায় জানেন? আজকে যে কোনো টেলিভিশন চ্যানেল খুললে আপনি দেখতে পাবেন যে কালকে 4টে আজকে 6টা এই ধরনের ঘটনা ঘটেছে। যে সংসদ নরম, যে বার্তাটা গেছে, আমি বলছি যে এর বিষময় ফল সংবাদ চ্যানেল ভুগবে না, আপনারা ভুগবেন। এবং চতুর্দিকে রাজ্যের যে নৈরাজ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থায়, সেটা আপনার এই নরম মনোভাবের কারণ। আপনার কি অপশনস আছে? আমি বলছি আমি আসছি, আর কি আপনি টাইমটা আমরা বলছি যে এটা তো কোনো সাধারণ একটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। ওনারাও বলেছেন সামগ্রিকভাবে শিক্ষাক্ষেত্রে গত এই 19.5 মাস ধরে যা চলছে তারই আরেকটা উদাহরণ, যেটা একেবারে ভয়ঙ্কর, যেটা মাত্র উল্লেখ করা হলো একটু আগে। এখানে দেখানো হচ্ছে মাননীয় শিক্ষামন্ত্রীর কথা, 1 নম্বর কথা, যে বিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা হবে না। কিন্তু যা ঘটেছে গতকাল, বিদ্যালয়ের আভ্যন্তরীণ ব্যাপারে ওদের খাতা পর্যন্ত নিয়ে চলে এসেছেন উপসচিব। তারপরে হচ্ছে সংসদের সভাপতি, তিনি প্রেস কনফারেন্স করছিলেন, উপসচিবকে দিয়ে বলালেন। আর আজকে সেই কথা এখানে বলা হচ্ছে, শুধু একটা স্কুলের কথা তো সেটা হলো এতক্ষণ ধরে যে স্কুলের প্রধান শিক্ষিকা এখানে অনুপস্থিত তার সম্পর্কে তিনি বলে গেলেন, তার কথা তো আমরা শুনতে পাচ্ছি না, সেখানে বলে গেলেন। দ্বিতীয় কথা হচ্ছে শুধু একটাই না, একটু আগে যিনি সঞ্চালক তিনি 5টা স্কুল 1টা কলেজের কথা বললেন। আজকের ঘটনা সামগ্রিকভাবে এইভাবে বিদ্যালয়ে যেভাবে অরাজকতা চলছে, যেখানে বিশৃঙ্খলা চলছে, সেখানে এই ধরনের যে সংস্থাগুলি রয়েছে, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা সংসদ, এই জায়গায় যদি তাদের ক্ষেত্রে এরকম দায়িত্বজ্ঞানহীন ভূমিকা পালন করা হয়, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে। অরুণাবু বলেছেন আগে কি হয়েছে, আগে যা হয়েছে যা হয়েছে না, আমি বলছি ভুলে যেতে বলছি না, যা প্রচার করেছেন মানুষ যা দেখেছেন, এখন মানুষ টের পাচ্ছেন। 19.5 মাসেই, যেটা মাননীয় শিক্ষক সুনন্দ সান্যাল বলেছেন, 34 বছরটা 408 মাসটা 19.5 মাসের মধ্যেই বুঝে নিচ্ছেন। অনেকে এখনই ঢিডি পড়ে গেছে যে এইবারে কি হলো রে বাবা, আপনি এত হিসাব দিলেন, ওই নকশাল আমল এই আমল কে কি করেছে সেটা হয়েছে। শিক্ষা ব্যবস্থার একটা সম্প্রসারণ ঘটেছিল, এই জায়গায় আজকে সেই ঘটনাটাকে আজকে রক্ষা করতে পারছে না। আপনি যদি আলাদা করে এটাকে ভাবেন যে রায়গঞ্জের যে তিলক চৌধুরী যা ঘটিয়েছিল, বা ইটাহারে স্বপ্না মুখার্জির উপর যেভাবে হামলা করেছিল, বা আজকে যে স্কুলগুলিতে এই যে নির্বাচনের সময় যা করছে, বা আরাবুল ইসলাম বা তার সন্তানের কথা একটু আগে মাননীয় সান্যাল মহাশয় বললেন, আমি সেইভাবে কোনো নির্দিষ্ট বলছি না। এবং তার হয়ে সাফাই গিয়েছেন বিদ্যালয় শিক্ষামন্ত্রী, রবীন্দ্রনাথের সাথেও তুলনা করেছেন আরাবুলকে। যখন সৌগত রায় যখন এই বিষয়ে তিনি একটা মন্তব্য করেছিলেন, যে যিনি একজন শিক্ষক অধ্যাপক ছিলেন, প্রাক্তন অধ্যাপক, তিনি যখন এই উক্তিটা করলেন, তাকে কাউন্টার করে ব্রাত্য বসু যা উক্তি করেছেন, এই সমস্ত ঘটনাকে দেখতে হবে সামগ্রিকভাবে। এবং যেখানে নাকি আজকে এই প্রশ্ন আজকে আদালতে যাচ্ছে,
এই সংসদগুলিতে যারা দায়িত্বে আছেন, যারা সচিব পর্যায়ে আছেন, কর্মী বাহিনী আছেন, তাদের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। তারা কি সেখানে পূর্ণ সময় দিচ্ছেন, না সেখানেও সময় ভাগ করছেন? যদি উপসচিবকে দেখা যায় যে তিনি একসাথেই ওখানে নেতাজি ওপেন ইউনিভার্সিটির সাথে থাকছেন, কেউ আবার ওইখানে উচ্চ সংসদ শিক্ষা সংসদও থাকছেন, আবার কলেজেও থাকছেন, এই জিনিস চলতে থাকে, যা আদালত পর্যন্ত গড়াচ্ছে, তাহলে পরিণতি কোথায় যায়? এই পরিণতি এখানেই হয়, যার জন্য আমি জানি এখানে যিনি অধ্যক্ষ মুক্তিনাথ চট্টোপাধ্যায়, তার প্রশ্নে আমাদের ব্যক্তিগতভাবে কোনো বলার কিছু নেই, কিন্তু তার একটা লিমিট আছে, তাকে আজকে পাঠাতে হচ্ছে এবং তারা নিয়ে চলে আসছে। আবার এখানে তারকেশ্বর চক্রবর্তী কাউন্সিলর ছবি তুলছে, সেই ছাত্রীরা বলছে আমরা পাস করেছি, কি অপরাধ করেছে? সেই ছাত্রীরা যখন বলছে আমরা পাস করেছি, উত্তীর্ণ হয়েছি, আমাদের কেন বাধা দেওয়া হবে, আমরা কারোর বিরুদ্ধে নেই, তাদেরকে ধমকি দিচ্ছে এবং তাদের ছবি তুলে নিয়ে আসছে, ওই সঙ্গে যে যাচ্ছে তারকেশ্বর চক্রবর্তী। কোথায় কালকের বিবৃতিতে মাননীয় মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের বিবৃতিতে এই কন্ডেমনেশন ছিল না? তাহলে ভরসা পাবেন কি করে? যে কথা উনি বলেছেন কারেক্টলি, 105 জনের মধ্যে 61 জন আর 29 জনকে ভাগ করলেন। এখন কিন্তু সামগ্রিকভাবে কি বার্তা যাচ্ছে, যার জন্য আজকে গোটা রাজ্য জুড়ে এই উচ্চশিক্ষার ক্ষেত্রে তো 7.5 লক্ষ 8 লক্ষ আপনার মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, যেখানে 11 লক্ষের মতো মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। স্বাভাবিকভাবে আজকে যারা আন্দোলন করছেন, দৈনিক সংবাদপত্রে আনন্দবাজারের কাটিং হাতে আন্দোলন করছেন যে সংসদ আমাদের সঙ্গে আছে, 1 নম্বর। 2 হচ্ছে আপনারা দেখলেন যে মুক্তিনাথ চট্টোপাধ্যায় খানিকক্ষণ আগে বললেন যে উনি অনুরোধ করেছিলেন গতকাল, যে কোনোভাবে নির্দেশ দেননি। আজকে প্রথম শ্রেণীর দৈনিক সংবাদপত্রে ওনার কোটেশন আছে, আমরা স্কুলগুলোকে অনুমোদন দিই, তাই আমাদের নির্দেশ মানতে তারা বাধ্য। এটা অনুরোধের সুর কিনা আপনারা বিবেচনা করবেন। আমরা একটু দেখাই মুক্তিনাথ বাবু কালকে ঠিক কি বলেছিলেন, আসুন। সংসদের যখন অ্যাফিলিয়েশন নেওয়া আছে, তখন স্কুল কর্তৃপক্ষ আমাদের এই অনুরোধটা মানতে তারা বাধ্য। আপনার কি মনে হয় মুক্তিনাথ বাবু এটা কোনো, আপনি বাধ্য বলছেন তারপরে বলছেন অনুরোধ করেছিলেন? আমি আবারও একটা কথা বলছি, এই আলোচনার মধ্যে বারবার বিভিন্ন রাজনীতির কথা চলে আসছে। আমি কিন্তু যে বিষয়টি দেখেছি, যেভাবে দেখেছি, তার মধ্যে কিন্তু কোনো রাজনীতি কিছু দেখিনি। আমার না, কথাটা রাজনীতি হয়েছে অরুণাভ ঘোষ আর রবীন্দ্রদেবের মাঝখানে। আপনি ওটা থেকে আমি বলছি আপনাকে বললাম আপনার না না ঠিক আছে, আমি মুক্তিনাথ চট্টোপাধ্যায়ের না না সেটাকে আমি মেনে নিলাম। এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে, কালকে আমি আবারও বলছি, এই যে কথাটি বলেছি, সংসদের অনুমোদন যখন স্কুলগুলিকে দেওয়া আছে, তখন সংসদের কোনো নির্দেশ বা অনুরোধ সেই স্কুলগুলি মানতে বাধ্য, এ কথাটা আমি বলেছি। কি পরিপ্রেক্ষিতে কথাটা বলেছি সেটা কিন্তু দেখুন। কারণ আমি যখন এই পরীক্ষা নেওয়ার কথাটা বলছি, সেখানে আমাকে সাংবাদিকদের মধ্য থেকে প্রশ্ন করা হচ্ছে, আপনি এই যে অনুরোধটি করছেন, এটি কি স্কুল কর্তৃপক্ষ মানতে পারে? আচ্ছা, বাধ্য হলে, আমি ব্যাকরণ আপনার থেকে নিঃসন্দেহে কম জানি, বাধ্য হলে অনুরোধটা আসে কোথা থেকে মুক্তিনাথ বাবু? আমি তো এই প্রশ্ন তুলছি না যে প্রধানা শিক্ষিকা, আপনি বারবার বলছিলেন শিক্ষিকাতে লিঙ্গবোধক বিভক্তি কেন প্রধানাতে আপনি বলছেন, আমি সে প্রশ্ন তুলছি না, ব্যাকরণের প্রশ্ন তুলছি না। আপনি আমায় বোঝান যে কেউ যদি মানতে বাধ্য হয়, সেখানে আপনি অনুরোধ বলছেন, অনুরোধে বাধ্যতা থাকে নাকি? শেষ করতে দিন, আমি আপনার কাছে বিনীত নিবেদন করছি, আমাকে দয়া করে কথাটা শেষ করতে দিন। আপনি সিস্টেমের অঙ্গ হয়ে গেছেন। না না না, এটা স্যার একটু কথা বলি। আমি যেটা বলছি, যখন এটা বলা হলো আমরা স্কুলগুলিকে অনুরোধ করছি তারা যদি আরেকবার পরীক্ষা নেন, এটা বলা হলো, তখন সাংবাদিকদের মধ্য থেকে আমাকে প্রশ্ন করা হলো, যে অনুরোধ আপনি স্কুলটিকে করছেন, তারা কি সেই অনুরোধটা মানতে বাধ্য? তখন এই প্রসঙ্গে কথাটি বলেছি যে যখন সংসদের অনুমোদন তাদের কাছে রয়েছে, তখন তারা সেটি নিশ্চয়ই একটা অনুরোধ সংসদের মানতে বাধ্য। সেটা যদি আইনগত অনুরোধ হয়, 1 মিনিট, সেটা তো আইনগত অনুরোধ হয়, বেআইনি অনুরোধ তো মানতে বাধ্য কখনোই। আমরা তো এটা তো না, এটা আবারও বলছি, আপনি অনুরোধ করছেন, আপনি নিজে বলছেন, কি বলছেন যে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের এখতিয়ারের বিষয়। আমি একটা কথাই বলছি, যেটা এক্ষুনি অরুণাভবাবু যেটা বললেন, আইনি অনুরোধ যদি হয় তাহলে সেটা মানতে বাধ্য, এবং সংসদ কিন্তু কখনোই এই রকম একটা, আমায় মার্জনা করবেন, আমি বাধ্যর সঙ্গে অনুরোধ শব্দটা, আমি ব্যাকরণগত আপত্তি তুলছি, বাধ্যর সঙ্গে অনুরোধ শব্দটা যায় না মুক্তিনাথ বাবু, আপনি দয়া করে অভিধান কনসাল্ট করুন, এটা যায় না।
আমি অভিধান শুনুন, এটা যায় না। আপনি বাধ্য হলে আমি আপনাকে অনুরোধ করলাম না, নির্দেশ দিলাম, সেটা ইম্যাটেরিয়াল। না, আমার কথাটা যেটা সেটা হচ্ছে সংসদের অনুমোদন সাপেক্ষে কিন্তু কথাটা আমি বলেছি। আমার কথাটা যেটা সেটা হচ্ছে সংসদের অনুমোদন সাপেক্ষে কিন্তু কথাটা আমি বলেছি। সংসদের অনুমোদন সাপেক্ষে কথাটা আমি বলেছি। আমি একবার আপনাকে থামাচ্ছি, কারণ এই মুহূর্তে এই অনুষ্ঠান যখন আমরা করছি, অভিযোগ যে এ রাজ্যের মাননীয় শাসক দল, তারা শাসক দলের পতাকা গুটিয়ে, এটা অনেকে বলছেন নাগরিক মঞ্চ নামে ওই সন্তোষপুরের একটি স্কুলকে ঘিরে কি কদর্য রাজনীতি হতে পারে, সরাসরি অভিযানের মাধ্যমে আপনাদের দেখাবো। সেখানে স্কুল কর্তৃপক্ষকে এবং শিক্ষিকাদের কি চূড়ান্ত গালিগালাজ চলছে, দয়া করে আপনারা দেখুন। এলিটিজম ব্যাপারটা আটকে আছে। একটা গোষ্ঠীর ছেলে যদি ভালো রেজাল্ট করে, আমরা যারা ভদ্রলোক তাদের বুকে কোথায় যাবে? অবান্তর বক্তব্যগুলো না দেখিয়ে, টেলিভিশন ফুটেজ না দিয়ে আমরা সরাসরি শ্রমিকের কাছে আসবো। শ্রমিক, কোথায় যাচ্ছে এ রাজ্যের সংস্কৃতি, এ রাজ্যের শিক্ষা? আমি শিক্ষাবিদ নই, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তও নই। অনেকক্ষণ ধরে আমি নীরবে আলোচনাটা শুনছিলাম। এ কথা ঠিকই যে ব্যাকরণগত ভাষা নিয়ে এখন এতক্ষণ চর্চা চলছিল, তার মধ্যে আমার একটা নিঃসন্দেহে বক্তব্য আছে। সেটা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো ইনস্টিটিউশনের, যে কোনো গভর্নমেন্টের হাই অফিসিয়ালস তার অধস্তন কাউকে যদি বলেন ফোন করে যে আগামীকাল রোববার একটা ধরুন কম্পিউটার এর ইনস্টলেশন হবে, একটা কাজটা হচ্ছে, তুমি কি কারকে যেতে পারবে, সময় আছে? বা কোনো দুর্গাপুজোর দিন যদি প্ল্যান করেন, কারণ আমি এটা সরকারি চাকরি করা পরিবারের থেকে আসছি, নিজে আমি রাজনৈতিক সর্বক্ষণের কর্মী, তাহলে সেটা সে নির্দেশ বলেই ধরে নেবে, দয়া করে সেটা আসতে বাধ্য। তা উনি যেটা বলছেন যে অনুরোধ করেছেন, এটা বলার অপেক্ষা রাখেন, এর ইমপ্লিকেশন এটাই যে উনি এটা নির্দেশই দিয়েছেন পুনর্বিবেচনা করার। এখন আরেকটা কথা খুব প্রাসঙ্গিক, যে তারা ডাইরেক্টলি ইন্টারভেন করেছেন, যদিও তিনি আলোচনায় বলছেন, বা এটা সত্যি প্রত্যেকটা স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানের একটা অটোনমি আছে, একটা স্বাধিকার আছে, কিন্তু স্বাধিকার বা অটোনমির অর্থ এই নয় যে সেখানে স্বেচ্ছাচারিতা চলবে, যথেচ্ছাচার চলবে। ওনার অভিযোগ যদি সত্যি হয় যে এক পেয়েছে সে লিস্টে তার নাম আছে, যে 15 পেয়েছে সে লিস্ট থেকে বাদ, তো সেখানে একটাই ঘটনা করা যেতে পারে, যে এক পেয়ে লিস্টে আছে তাকে সেখান থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু আজকে ব্রাত্য বসু যে কথা বলছেন, ব্রাত্য বসুর চারটে যে তার বক্তব্যের চারটে পার্ট, যেটা তুমি এইমাত্র শোনালে, সেটা হচ্ছে প্রথমে ব্রাত্য বসুর যে স্টেটমেন্টটা আছে যে স্কুলের আভ্যন্তরীণ ব্যাপারে তার একটা স্বাধিকার আছে, তারা নিজস্ব স্বাধীনভাবে তারা কাজ করতে পারবে, সেখানে সংসদের কিছু করণীয় নেই। আর একদম 4 নম্বর পয়েন্টে তিনি যে অ্যাপিল করলেন, মানে সেই আগে রাজনীতিতে হয় না যে মানে মূল্যবোধের কাছে আমাদের আবেদন জানাচ্ছি, ওই রকম টাইপের এটা। কারণ তো সেখানে তিনি যে আবেদন করলেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষক শিক্ষিকারা তাদের মত পুনর্বিবেচনা করতে পারেন। এর ইমপ্লিকেশনটা কি? এটা থেকে কী বোঝা যাচ্ছে? যে যারা ফেল করেছে তাদের ভবিষ্যতে যারা অন্তত উচ্চ মাধ্যমিকে একটা বছর নষ্ট হবে, এটার মধ্যে খারাপ বা আক্রমণাত্মক যে খারাপ, এটা ভেবে তাদের কনসিডার করা হোক, গ্রেস মার্কস দিয়ে পাস করিয়ে দেওয়া হোক। এটা যদি নীতিগতভাবে মানবিকতার দিক থেকে, শিক্ষা ব্যবস্থার দিক থেকে চিন্তা অ্যাঙ্গেলে ইন্টারপ্রিট করা, আমার আপত্তিটাই, আমিও আপত্তি করছি, কিন্তু এটার পরিণতিটা কি হবে? এর পরিণতি হবে যে জানা যাবে যারা পরীক্ষায় পাশ করবে না, তারা ঘেরাও করবে, সেখানে পুলিশ ইন্টারভেন করবে না, সেখানে মানুষকে তারা আটকে রাখবে, তারা মানে জল স্পর্শ করতে পারবে না, এবং তারা বাধ্য হবে তাদের পাশ করাতে স্ফুলিঙ্গের মতো এটা গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে। আর সেই কালকের ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনাটাই ঘটেছে। এটা একটা অত্যন্ত স্বাভাবিক। আর পুলিশের কথা বলছেন, অরুণাবোধ এখন শিল্পাঞ্চলের কথা বললেন। আগে যে ব্যাপারটা ছিল, 34 বছরে রবীন্দ্র পাশেই বসে আছে, আগে আমাদের অভিযোগটা ছিল কি
যে প্রশাসনের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে সিপিআইএম। সিপিআইএম প্রশাসনের পাশ দিয়ে আরেকটা সমান্তরাল প্রশাসন চালাতো। দেখো, দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ আমার মনে আছে পাটনিল গ্রামের গণধর্ষণের পরে কমরেড বিমান বসুর একটা স্টেটমেন্ট ছিল যে থানায় ডায়েরি নিতে গেলে একবার স্থানীয় পুলিশ পার্টি অফিসে খোঁজ নিতে হবে। বিমান বসুর স্টেটমেন্ট ছিল বহুদিন আগে, 80-র দশকে সম্ভবত, তারিখগুলো রবীন্দ্রনাথ মনে থাকে। আমি বলছি কিন্তু আবার তোমরা বলছেন না, এটা যেটা বলছেন আমি আক্রমণ করছি না আপনাকে, সেটা হচ্ছে কিন্তু অরুণাবোধা যেটা বলছেন যে পুলিশ দাঁড়িয়ে আছে শিল্পাঞ্চলে নেই, এটা ঠিক নয়। কারণ ঠিক নয়, আমি বলছি একবার বেলেঘাটা অঞ্চলে, আমি কোনো নেতার নাম বলবো না কারণ আমার সঙ্গে আরও ব্যক্তিগত বিরোধী, বেলেঘাটা অঞ্চলে একজন বৃদ্ধা তারা কোনোভাবে আমার ফোন নাম্বার জোগাড় করে তাদের একটি সমস্যা নিয়ে বাড়িটা ভাঙা পড়েছে, আমাকে ফোন করেছিলেন। তা আমি এক সর্বোচ্চ নেতা, তাকে ফোন করলাম, তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ফোন করে বললাম যে দাদা এরকম, নাম বলছি না আমি বিশেষ কারণে, দাদা এরকম ঘটনাটি হয়েছে কোন এলাকায়, বলে এটা দেখুন না। বলে কে করছে, আমাদের কোন নেতা আছে? বলে ওইভাবে আমাদের পার্টিতে হয় না, আমাদের 7-8 জন ওখানে নেতা আছে। তো এইবার অরুণাবোধা যে বলছেন পুলিশ তো আগে একটা সিস্টেমের মধ্যে ছিল, পুলিশ তো সম্পূর্ণভাবে এলসিএস এর দ্বারা নিয়ন্ত্রিত ছিল, পুলিশকে কন্ট্রোল করতো পার্টি অফিস, পুলিশকে কন্ট্রোল করতো আলিমুদ্দিন, যেটা অভিযোগ, আমাদের অভিযোগ, উনি অস্বীকার করতে পারেন। এখন হয়েছে কি, লম্বা সাদা ঝুলের পাঞ্জাবি সবাই বলছেন খেটে খা, বাজারে নেমে পড়েছে। পুলিশ কার কথা শুনবে? আমরা পুলিশকে কন্ট্রোল করছি, আমাদের সেই পুলিশকে এখন মন্ত্রী দুর্ভাগ্যজনক যেটা হচ্ছে, সেটা দুর্ভাগ্যজনক। না সময় তোমার মনে হয় না যে এইটাও দুর্ভাগ্যজনক যে অভিযোগ মুক্তিনাথ বাবুদের বিরুদ্ধে উঠছে যে তারা শুধু যে ভালো ছাত্রছাত্রীদের ডিমোরালাইজ করছে না, গোটা শিক্ষক শিক্ষিকারা সমাজকে ডিমোরালাইজ করছেন। তার কারণ যে সস্তার রাজনীতিতে ভারতবর্ষ এবং এই রাজ্য চলে এবং চলে আসছে, সেই সস্তার রাজনীতি হচ্ছে সংসদ ভালো, মানে অ্যাজ ইফ সংসদের কর্তারা বা সংসদ হয়তো নির্বাচনে দাঁড়াবেন, সংসদ ভালো কিন্তু স্কুল খারাপ, শিক্ষক শিক্ষিকারা খারাপ, এই ধরনের একটা গ্রস সস্তার রাজনীতি, গ্রস ডিমার্কেশন হচ্ছে। মানে ফেল রাজনীতি শুরু হচ্ছে যে ফেল করা ছাত্রছাত্রীদের পাশে সংসদ আছে, স্কুল না থাকতে পারে। এটা রাজনীতি নয়, এটা কোনো সস্তার রাজনীতি নয়, এটা হচ্ছে হুলিগানিজমের কাছে, নৈরাজ্যবাদের কাছে আত্মসমর্পণ। এটা হচ্ছে মানে গভর্নেন্স না করার, গভর্নেন্স করতে ব্যর্থ হওয়ার একটা উদাহরণ। এই মুহূর্তে মুক্তিনাথ বাবু প্রচুর স্কুলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। এই সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা শ্রীমতী ঘোষ, তিনি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছেন। আপনি শুনলেন যে মুক্তিনাথ বাবু একের পর এক অভিযোগ আনলেন, অস্বচ্ছতার অভিযোগ আনলেন, এবং একজন 1 নম্বর পেয়েছে তাকে পাশ করে দেওয়ার অভিযোগ আনলেন, এবং তার জন্যই এই আন্দোলন, এবং বললেন পরিষ্কার ক্যামেরার সামনে যে এই আন্দোলন ফেল করা ছাত্রীদের তাদের পাশ করিয়ে দিতে হবে এই দাবিতে ছিল না। আপনি দয়া করে যদি আপনাদের ভার্সনটা একটু সংবাদ মাধ্যমের সামনে, মানুষের সামনে রাখেন। সেটা হচ্ছে যে আমি আসলে কালকের ঘটনার পরে আমি ভেবেছিলাম যে আজকে সংসদ থেকে আমাদের যে নির্দেশ আসার কথা সেটা পাবো, সারাদিন সেটার জন্যই অপেক্ষা করেছিলাম, এবং সেটা পাবার পরে পরিচালন সমিতি এবং শিক্ষিকাদের সঙ্গে কথা বলে তারপর আমার মতামত দেব। যার জন্য কালকে 24 ঘন্টা এবং আজকে স্টার আনন্দ থেকে আমাকে ডাকবার পরেও আমি কিন্তু আমার উচ্চতর কর্তৃপক্ষ যারা আছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল থেকেই আমি কোনো রকম কোনো এই ধরনের মিডিয়ার সামনে কোনো বক্তব্য পেশ করতে চাইনি। কিন্তু একের পর এক গতকাল থেকে কিছুটা স্কুলে থাকাকালীন শুনতে পাইনি, এমনি সংবাদ মাধ্যম বা কারো কাছ থেকে জেনেছি, যেটা বারে বারে দেখতে পাচ্ছি যে কতগুলো বিষয় আসছে যেটা বোধহয় আমার শিক্ষিকারাও মনে করছেন যে সব জিনিসটা একটু পরিষ্কার হওয়ার দরকার আছে। আমি এটুকু বলবো, যা করা হয়েছে সেটা স্কুলের ছাত্রীদের স্বার্থে করা হয়েছে, এবং এই সম্পর্কে কোথাও কোনো বিভ্রান্তি বা অস্বচ্ছতা কারো মনে হয় সেটা একেবারেই অনিচ্ছাকৃত। আবারও রিপিট করছি, আমার বিদ্যালয়ে আমার শিক্ষিকারা এবং আমি নিজে কখনো ছাত্রীদের স্বার্থ বাদ দিয়ে কোনো বিশেষ ছাত্রীকে কোনো সুযোগ করে দেওয়ার জন্য কোনো অনৈতিক কাজ আজ অব্দি করিনি। আমি এই বিদ্যালয় 30 বছর ধরে আছি। সেক্ষেত্রে আরেকটা বিষয় একটু মাথায় রাখতে হবে যে যারা একটু বড় স্কুলে কাজ করেন, প্রধান শিক্ষক শিক্ষিকারা যে ধরনের সমস্যাগুলো বোধ করেন না, আমাদের মতো স্কুলগুলো যেহেতু এই শিক্ষা ব্যবস্থায় একই বোর্ড এবং একই কাউন্সিলের পরীক্ষায় তারা প্রশ্নের উত্তর করে তারা পাশ করতে হয় তাদের, সেই জায়গায় দাঁড়িয়ে ক্লাস 8 পর্যন্ত কার্যত প্রায় পড়ালেখা
এবার 9, 10, 11, 12-এ এই যে চরম একটা ঘাটতি থাকে, তার মধ্যে ভালো ছাত্রীরা বেশিরভাগ তথাকথিত ভালো স্কুলে চলে যায়। এবার খুব সহজ নিয়মে যে ছাত্রীরা আমাদের স্কুলে আসে তারা এমন মান নিয়ে আসে না, এখানে একদম কাউন্সিলের ঠিকঠাক সমস্ত নম্বর পাওয়ার পরে ঠিক গাইডলাইন মেনে তাদের প্রমোশন দেওয়া সম্ভব হয়। আমাদের বহুদিনকার যন্ত্রণা, এবং এটা একা আমার যন্ত্রণা নয়। কাজে বারবারই অসঙ্গতি, অস্বচ্ছতা যে কথাগুলো বলা হচ্ছে সেই জায়গাটা আমি খুব বেদনা বোধ করি। বিষয়টা এবার বলি, সেটা হচ্ছে রেজাল্ট বেরিয়েছে, প্রথম মাধ্যমিকের টেস্টের ফল বেরিয়েছে আগে। 54 জনের মধ্যে 14 জন পাশ করতে পারেনি। তাদের সেই ফল বেরোনোর পরে তাদের ফর্ম ফিল আপও হয়ে গেছে। কোথাও কোনো ছাত্রীদের পক্ষ থেকে সে ধরনের কোনো বিশৃঙ্খলা আমরা লক্ষ্য করিনি। এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা যখন বেরোয় সেদিন আসলে খুব চাপের মধ্যে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের কাজগুলো করতে হয়, এটা একটা বড় কারণ। অনেকগুলো ছাত্রী অল্প সময় মাধ্যমিকের টেস্ট, একই শিক্ষিকা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, 11 সমস্ত খাতা দেখছেন, ফলে প্রচন্ড মধ্যে এই রেজাল্ট করার কাজটা তাদের করতে হয়। এবং সরকারি তো আরো অন্যান্য যা যা কাজকর্ম, ফর্ম ইত্যাদি, মানে সরকারি কাজে যেগুলো থাকে সেগুলো তো আমরা করি। তো এই রকম অবস্থার মধ্যে আমাকেও তাতে একটা অংশ যুক্ত হয়ে রেজাল্টের মিটিং ইত্যাদির মধ্যে যুক্ত হতে হয়। এবার টেস্টের রেজাল্টটা যেটা বেরোলো দ্বাদশ শ্রেণী, সেটা বেরোলো শনিবার বেলা 1:30টার সময়। এবং শনিবার বেলা 1:30টার কারণে আমরা তাড়াতাড়ি মিটিং করে ওই লিস্টটা করি। বারবারই বলছি, এটা আমাদের মধ্যে আজকে আলোচনা হয়েছে, হয়তো এই সময়টা আরেকটু বেশি দিয়ে, আরেকটু বেশি সময় নিয়ে এটা করলে পরে হয়তো আরো খানিকটা আমরা সতর্ক হতে পারতাম। যাই হোক, ফর্ম ফিল আপের একটা চাপ থাকায় আমাদের এটা করতে হয়েছে। তো সেক্ষেত্রে শনিবার দিন যখন আমরা লিস্টটা বার করে দিই, তাতে করে আমাদের যে সিদ্ধান্ত টিচার ভাবে নিই, সেখানে 29 জনকে আমরা কোন রকম ভাবেই পাশ করাতে পারিনি। তো এখানে কতগুলো বিষয় এসেছে, আমার একটা একটা করে ক্লারিফাই করে দেওয়া দরকার। আমি কিন্তু কখনোই জাস্টিফাই করব না, আমি নিজে সঠিক করেছি বলে দাবি করব না, কিন্তু যেটা ফ্যাক্ট, যেটা ঘটনা, যে কারণে স্কুল করেছে, আমি সেই কারণগুলো এখানে বলছি। অবশ্যই তার আগে আমি বলে রাখি যে এই গোটা জিনিসটা যখন এরকম 3টে থেকে ঘটতে থাকে, বাদবাকি আপনারা সবই সংবাদ মাধ্যমে দেখছেন, আমি অহেতুক সময় নষ্ট করব না। আমি তখন অত্যন্ত অসহায় বোধ করে বিদ্যালয় জেলা পরিদর্শকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। না পাওয়াতে আমি আসলে খুব একটা এই নম্বর খুব একটা কারো জানি না, সেই মুহূর্তে হয়তো মাথাও কাজ করছিল না। 2টো নম্বর আমার কাছে পৌঁছয়, একটা হচ্ছে শিক্ষা দপ্তরের প্রান্তিক বাবু এবং আরেকটা হচ্ছে মিস্টার মলয় রায়, তিনি আমাদের সংসদের আধিকারিক। এই দুজনকে আমি বিষয়টা জানাই এবং আমরা যে একটা অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে আছি সেটা জানাই। তার একটা প্রধান কারণও ছিল যে বিষয়টা সংসদ সম্পর্কিত, সংসদের রেজাল্ট সম্পর্কিত। আমি হস্তক্ষেপ বা এই ধরনের শব্দ ব্যবহার করব না, এখানে মাননীয় আমাদের সভাপতি রয়েছেন সংসদের, কিন্তু বিষয়টা হচ্ছে এই অসুবিধার মধ্যে থেকে মনে হয়েছিল তাদের কাছেই বিষয়টা আগে জানানো যেতে পারে। পুলিশকে যেমন ডাকতে আমি চাইনি, বারে বারেই বলেছি আমি খুব সেন্সিটিভ। আমি আমার স্কুলে পুলিশ ঢোকানোর ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলাম। বিশেষ অসুবিধায় পড়ে তাদের ডাকতে যেমন হয়েছে, এই জায়গাটা আমি এর সঙ্গে ক্লারিফাই করে দিই, বারে বারে অনুরোধ করা সত্ত্বেও, এবং পরশুদিন আমার সঙ্গে শিক্ষামন্ত্রীর কথা হয়নি, কাল সকালে যখন কথা হয়, তিনি যখন আবারও এটা বলেন, আমি আবার স্পষ্ট করে বলছি, আমি একটা কথাই বলি, সারা রাত ধরে যখন আমরা এইটা করতে পেরেছি, এই সহনশীলতা করতে পেরেছি, আমি আজকে সকালে প্রথম সময় ওই সমস্ত বাচ্চা টিচারদের নিয়ে 4টার সময় রিলিজ হলে আরো সমস্যা হয়ে যেত, কারণ হাওড়ার ইন্টিরিয়ার থেকে বিভিন্ন দূরে দূরে সব টিচাররা থাকেন। আর সকালবেলা যখন ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়, তখন আমি যেটা বলি যে আমার তো সিচুয়েশন থেকে পালাবার কোনো পথ নেই, আমাকে তো স্কুলটা চালাতে হবে, আমার অজস্র পেন্ডিং কাজ, আমি কোন রকমের পুলিশ এসকর্ট নিয়ে বেরিয়ে গেলাম এটাই কিন্তু সমাধান নয়। শনিবার 5 থেকে 9 রেজাল্ট, ফর্ম ফিল আপ রয়েছে, তারপর সংসদ থেকে শুনতে পাচ্ছি আমাদের আরো রিটেস্ট ইত্যাদি বা নানান রকম এ ধরনের বিভ্রান্তি তখন। ফলে আমাদের এখানে থেকেই সমস্যাটা সমাধান বোধহয় সবাইকে করতে হবে। এটা জানানোর পরে আমাকে তখন উনি বলেন যে মুখ্যমন্ত্রী দিল্লিতে আছেন এবং কে এই ঘটনার পেছনে আছে।
তখন আমি খানিকটা একটু হয়তো সত্যি এটা না বললেই ভালো হতো, কিন্তু স্কুলের বিভিন্ন কাজে ইদানিংকালে লোকাল একজন কাউন্সিলরের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে সমস্যা দেখা দিচ্ছিল বলে আমি খানিকটা হয়তো এই তার নামটা সেখানে উচ্চারণ করি। এটাও শিক্ষামন্ত্রীর সঙ্গে এটুকুই কথা হয়, তারপরে আর বিষয়টা এগোয়নি। পরবর্তী সময় আমাকে জানানো হয় যে সংসদ থেকে আধিকারিকরা আসছেন। তারা যখন আসেন, তারা এসে আমাদের স্টাফ রুমে প্রথম আমাদের সাথে বসেন, সেখানে তারা ছাত্রীদের ডেকে আনেন এবং ছাত্রীদেরকে তারা অত্যন্ত যত্নের সহকারে বিষয়টা বলেন যে তারা আগামীকাল 11:30টার সময় স্কুলে এমনকি ড্রেস না পরে গেলেও চলবে, তারা মানে অভিভাবক নিয়ে যেভাবেই হোক তারা সকালবেলা সংসদে সবাই যাবে। এই সমস্ত বিষয়গুলো আমাদের সঙ্গে আলোচনার আগে কিন্তু ছাত্রীদের সমস্ত বলে দেওয়া হয়ে গেল। তখন যাই হোক এই পার্টগুলো মিটে যাওয়ার পরে তখন আমি ওদেরকে বিষয়টা বলি এবং তারা আজকে আমি বলবো, কারণ আজকে যেহেতু চেয়ারম্যান এত কথা বলেছেন, উনি ছিলেন না, কিন্তু আজকে ওখানে কতগুলো কথা যেটা হয়েছে আজকে আমাকেও বিষয়গুলো এখানে জানাতে হবে। এটা কিন্তু আপনাদের জন্য নয়। না, আমি আপনাকে এখানে একবার ইন্টারাপ্ট করব যে অভিযোগগুলো কিন্তু মারাত্মক। মুক্তিনাথ বাবু যেটা বলছেন সেটা হচ্ছে 65 জন প্রকৃত ফেল, তার ভেতরে আপনারা 29 জন কে ফেল করেছেন, অথচ 36 জনকে জোর করে পাশ করেছেন, যার ভেতরে 1 নম্বর পাওয়া ছাত্রী আছে, আরে হওয়া ছাত্রী আছে। অত্যন্ত গুরুতর অভিযোগ। হ্যাঁ, উনি যেটা বলছেন এই জায়গাটায় ক্লারিফাই করি। ওরা যখন খাতা এবং ওখানে ছাত্রীদের সামনেই যখন ওরা জানিয়ে দেন ছাত্রীদের সামনে যে প্রচুর অসঙ্গতি আছে, আবার বলছি ছাত্রীদের সামনেই ওরা জানিয়ে দেন শীতের মধ্যে আমাদের মনে হয়েছে অসঙ্গতি আছে এবং আমরা সমস্ত খাতাপত্র এবং মার্কশিট আমরা নিয়ে চলে যাচ্ছি, তোমাদের কোনো আশঙ্কার কোনো কারণ নেই, আমরা সবটা দেখবো, দরকার হলে পূরণ মূল্যায়ন করাবো এবং তোমরা কালকে এসো, তোমরা নিশ্চিন্তে আজকে বাড়ি যাও। এই কথাগুলো কিন্তু ছাত্রীদের সামনে বলে তারপর তাদের বার করে দেওয়া হয়। তখন আমি আমার প্রেসিডেন্ট যাদবপুর ইউনিভার্সিটির কম্পিউটারের অধ্যাপক অটল চৌধুরী, তাকে রেখে টিচারদের সরিয়ে দিয়ে আমি একমাত্র সেই আধিকারিক দুজনকে যে কথাগুলো জানাই সেটা বলছি। সেটা যে ছাত্রীটিকে এককে গ্রেস দিয়ে করার কথা বলা হয়েছে তার সম্পর্কে বলি যে ছাত্রীটি বাংলা পরীক্ষা দেবার সময় শুরুতেই সে কোনো অসৎ উপায় অবলম্বন করছে এরকম একটা বিষয় সামনে আসে। এটা কিন্তু ওদের পরিষ্কার আমি জানিয়ে দিয়েছিলাম কালকে, আজকে সদুত্তর দেননি ইত্যাদি, দুদিন ধরে আমি শুনলাম, এটা বলে দিয়েছিলাম ওদের। এবং আমাদের নিজেদের একটাই আছে যে বোর্ড বা কাউন্সিলও সবসময় ছাত্রদের আড়ে করার আগে আমাদের একটা সবসময় থাকে যাতে একটা বছর নষ্ট না হয়ে যায়। সেই ক্ষেত্রে তখন ছাত্রীদের কখনো তিরস্কার করে, কখনো আবার নতুন করে খাতা দিয়ে কিংবা গার্জিয়ান থেকে আন্ডারটেকিং দিয়ে নানান পদ্ধতিতে এই বাচ্চাগুলো যাতে তারা সুইসাইড করে, নানান রকমের কাণ্ড হয়। সেখানে তখন ওই বাচ্চাটিকে ওই খাতাটা ক্যান্সেল করে দেওয়া হলো, বাকি পরীক্ষাগুলো দিতে দেওয়া হয়েছিল এবং তুলনামূলকভাবে, আবার শব্দটা ব্যবহার করছি, তুলনামূলকভাবে ওই পরীক্ষাটা যদি আমি ধরেও নি তর্কের খাতিরে সে 0 পেয়েছে, এক তো দূরের কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা করেছেন বা ফেল করেছে যে 29 জন ছাত্রী, তাদের থেকে ওর পারফরমেন্সটা বেটার ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যা করা হয়েছে এইভাবেই চিন্তা করে করা হয়েছে। তখন ওরা বলেন সেটা কোনো ব্যাপার নয়, সেরকম হলে ওই মেয়েটির ফর্ম আমাদের কাছে তো যাবে, আমরা তখন ওই মেয়েটিকে বাদ দিয়ে দেবো। একদম আমার সামনে এবং আমার প্রেসিডেন্টের সামনে এই মতামত তারা প্রকাশ করেন যে ওই মেয়েটির ক্ষেত্রে যদি এটা হয়ে থাকে তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো। এবং বাকি যে কথাগুলো, যে 65 জনের কথা হয়, এই কথা প্রসঙ্গে আমি তখন বলি যে শুনুন, আপনারা তো খাতাগুলো নিয়ে যাচ্ছেন, আমার একটাই অনুরোধ, আপনারা একদম তৃতীয় এক্সামিনার দিয়ে খাতাগুলো পুনর্মূল্যায়ন করুন এবং করে যদি আমরা যা বার করেছি তার থেকে যদি আরো বেশি সংখ্যক ছাত্রী অকৃতকার্য না হয় তাহলে আমি খুব খুশি হব, কিন্তু সংখ্যাটা কিন্তু 50ও ছাড়িয়ে যেতে পারে। কারণ যে ছাত্রীগুলো 27, 28 তাদেরকে 30 ধরে নিয়ে এইরকম ভাবে যেটা করা, এটা একমাত্র স্কুলের টিচারদের পক্ষেই করা সম্ভব। কারণ ধারাবাহিকভাবে সারা বছর ধরে তাদের আমরা মূল্যায়ন করি, কার বাবা মারা গেছে, কার পক্স হয়েছে, কার কি অসুবিধা আছে, কে না খেয়ে এসেছে, এটা স্কুলের শিক্ষিকারা জানেন। তৃতীয় ব্যক্তি মূল্যায়ন করলে কিন্তু এই বিষয়টা
কারণ অবজেক্টিভ মূল্যায়ন আর সাবজেক্টিভ মূল্যায়নের মধ্যে একটা তফাৎ আছে, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। আমার আরেকটা প্রশ্ন ছিল যে খাতাটা কিভাবে, মানে আপনারা সংসদের হাতে তুলে দিলেন না তারাই, আপনি যেরকম বললেন যে ছাত্রীদের সামনে ঘোষণা করে যে আমরা খাতা নিয়ে দিচ্ছি, তোমাদের সামনে কোনো অবিচার হবে না, এইভাবে খাতাটা তারা বাজেয়াপ্ত করলেন, নাকি আপনারাই সংসদের হাতে তুলে দিতে চেয়েছিলেন? আচ্ছা, আপাতত এই পার্টটুকু ক্লারিফাই করলাম। যদি এখানে কোনো ত্রুটি হয়ে থাকে, সংসদের সভাপতি আছেন, সেটা যেভাবে রেকটিফাই করতে বলবেন সেভাবে করা হবে। দ্বিতীয়ত, খাতার এবং এই পার্টের কথাটা বলি, এই মুহূর্তে বিদ্যালয়ের হাতে এটা অত্যন্ত দুঃখের যে এই মুহূর্তে উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য স্কুলের হাতে নেই। অর্থাৎ কালকে তারা ঘোষণা করার পরে সেই মুহূর্তেই খাতাগুলো তারা তুলে নিয়ে যেতে চেয়েছিলেন, এবং যে কথাটা এখানে মাননীয় চেয়ারম্যান বললেন যে খাতাগুলো টিচারদের কাছে আছে, গোছানো নেই, ব্যাপারটা তা আধিকারিকদের বলা হয়নি। বিষয়টা হচ্ছে খাতা এবং শীট এর মধ্যে অসঙ্গতি এবং বিভিন্ন অভিযোগ যখন ওরা তুলতে থাকেন, ওই ইতিমধ্যে আমার অজান্তেই আমার মূল শীট থেকে আমার স্টাফকে দিয়ে ওটাকে জেরক্স করিয়ে নেওয়া হয়। সেই জেরক্স শীট তারা নিয়ে আসেন এবং অরিজিনাল শীট এবং খাতাগুলো আমাদের গুছিয়ে দিতে বলা হয়। এবং আমার সভাপতি যিনি ছিলেন পরিচালনা সমিতির, তিনিও তখন বলেন যে গোটা জিনিসটা গুছিয়ে, মানে একটু শিক্ষিকাদের সময় দিলে ভালো হয়, যে গোটা জিনিসটা অর্গানাইজ করে আমরা দিয়ে দেবো। সেই মুহূর্তে তখন তারা বললেন ঠিক আছে, আমরা এই শীটের জেরক্স নিয়ে চলে গেলাম, আমরা পর্যালোচনা করবো। আমি বারবার বলেছিলাম যে আশা করি স্কুলের পক্ষ থেকে যে আভ্যন্তরীণ বিষয়টা বোর্ড কাউন্সিলে হয়ে থাকে, চিরকাল এই 30 বছর কাজ করেছি, কোন সময় শিক্ষিকাদের এইভাবে অপদস্থ করা মিডিয়াতে অথবা ছাত্রীদের সামনে আমার চাকরি জীবনে কখনো ঘটেনি। সেই ক্ষেত্রে আমি তাদের কাছে এই গোপনীয়তাটুকু রক্ষা করার এবং সঠিক যে তথ্য দিয়েছিলাম, দরকার হলে আমার খারাপ লাগে এখানেই, তারা কালকে প্রেস মিট করলে আমাকে নিয়ে করতে পারতেন, আমার কি বক্তব্যটা ছিল কাল থেকে আমি বলার সুযোগ পেতাম। আপনারা দেখলে আমি কিন্তু আজ অব্দি যাইনি যে আমার মাননীয় সভাপতি, আমার এখানে বলে নেওয়া দরকার যে এই অনুষ্ঠানে আপনার একটা টেলিফোনিক বক্তব্য রাখতে চেয়েছিলাম, সেটা আপনি ডিনাই করেন এখন থেকে ঘন্টা দুয়েক আগে। আমার মনে হয় দর্শকদের সামনে এই তথ্যটা দেওয়া উচিত। আমি একদম অপেক্ষা করেছিলাম যে সংসদের নির্দেশ আসবে, পরিচালন সমিতি শিক্ষিকাদের সাথে কথা বলবো পদ্ধতিগতভাবে, তারপর আমি যা জানাবো। কিন্তু আজকে বসে থাকতে থাকতে আমার বারে বারে মনে হচ্ছে, আমার শিক্ষিকারও বারবার ফোন করতেন যে তোমার বোধহয় আমাদের পক্ষ থেকে কিছু কথা ওখানে পৌঁছানো দরকার, যেহেতু চেয়ারম্যান সাহেব আছেন সেই কারণেই কিন্তু আমি কথাগুলো বিষয়গুলো এখানে রাখছি। শুধু নিজের অন্য ব্যক্তিত্ব থাকলে হয়তো আজকে আমি বলতাম না। এবার খাতার পার্টে বলি, এবার এইটুকু হয়ে যাওয়ার পরে আমরা সমস্ত খাতাগুলোকে রেডি করে ফেলি, যেহেতু আমাদের সবটাই দিয়ে দিতে হবে, এবং আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আমাদের রেজাল্টের আর কিছু 5 to 9 কাজ বাকি ছিল, সেটা শেষ করে বেলা প্রায় 4:30 নাগাদ আমি যখন বেরিয়ে সাউথ সিটির সামনে, আমাকে কাউন্সিলের সেক্রেটারি ফোন করেন, আমাকে বলেন এক্ষুনি কুরিয়ার থেকে লোক যাচ্ছে আপনার খাতাগুলো তোলার জন্য। ওখানে জাগার পর তারপরের দিন বেলা 4:30 আমি যখন ফিরে আসছি, বললেন না কিছু করার নেই, আপনাকে এক্ষুনি ওই খাতার ব্যবস্থা করে দিতে হবে এবং আপনাকে এক্ষুনি ফিরে যেতে হবে তখন, এবং বললেন অরিজিনাল ট্যাবুলেশন শিট ইমিডিয়েটলি ওর হাতে দিয়ে দিতে হবে। তো যাই হোক, আমাকে বলা হলো যে না, সেটাও তার যে হাতে তুলে দিতে হবে। যাই ওইটুকু সময়, অর্থাৎ জেরক্স করা হয়েছে অজান্তে এবং তারপর কুরিয়ার দিয়ে খাতা তোলানো হয়েছে কার্যত, তার জন্য আপনাকে স্কুলে ফিরে যেতে হয়েছে। আমি ভুল বললে বলা হয়েছে প্রথম কুরিয়ার, আমি রেকটিফাই করছি, আমাকে বলা হয়েছিল কুরিয়ার দিয়ে। এইবার আমি স্কুলে ব্যাক করে গেলাম, আমার ওই শিক্ষিকাকে যোগাযোগ করে আমি ট্যাবুলেশন শিট আমার কাছে আমার জায়গায় নিয়ে নিলাম। এইবার 5:30 থেকে 5:45 মধ্যে ওখানে লোক এলেন সংসদ থেকে, কিন্তু সেটা আমি বলছি এটা কুরিয়ার নয়, কারণ প্রকৃত রসিদ দিয়ে আমার কাছ থেকে সই করিয়ে নিয়ে প্রথমে ওরা খাতা নিতে অস্বীকার করছিলেন, তারা সন্দেহ প্রকাশ করছিলেন যেখানে সব খাতা আছে কিনা। তো অত্যন্ত দুর্ভাগ্যজনক যে প্রধান শিক্ষিকা হিসেবে যখন খাতার একটা রেসপন্সিবিলিটি নিয়ে আমি সিল করে খাতা তুলে দিচ্ছি, সেখানে যদি পড়েও থাকে, আমি তো বোর্ডের একজন প্রধান পরীক্ষক, সে দায়িত্ব নিয়ে তো সেই খাতাটা আমি আবার ওদের কাছে গিয়ে পৌঁছে দিয়ে আসতাম যে স্যার এই খাতাটা আমার কাছে রয়ে গেছে। তো যাই হোক, আমাকে দিয়ে সেটা করিয়ে নেওয়া হয়, লিখিয়ে নেওয়া হয় যে 630টি খাতা সই করে সেই খাতা তাদের হাতে অরিজিনাল ট্যাবুলেশন সহ আমি তুলে দিই। এবং এই মুহূর্তে
আমার কাছে কোনো তথ্য দ্বাদশ শ্রেণীর এই ছাত্রীদের নেই। আমি শেষ কথা বলে যেটা ছাড়বো, দীর্ঘক্ষণ হয়েছে, সেটা হচ্ছে আজকে বিদ্যালয়ের সামনে অজস্র পোস্টার, প্রধান শিক্ষিকা অপদার্থ, তার হচ্ছে পদত্যাগ চাই, দুর্নীতি পরায়ণ, মিড ডে মিলে হচ্ছে দুর্নীতি এবং টাকা নয় ছয় ইত্যাদি দাবিতে একদম নির্দিষ্ট রাজনৈতিক, অর্থাৎ আশঙ্কাতে যে সত্যি একেবারে মঞ্চ বেঁধে সেখানে বোধহয় সম্ভবত এখন কিছু পথসভা টভাও হচ্ছে, যখন বেরিয়ে আসছি আমি সেইগুলো দেখি এবং দেখে আমার কাছ থেকে সাংবাদিকরা জানতে চাইলে আমি খুব ছোট্ট করে আমার প্রতিক্রিয়া জানাই। তো আমার বক্তব্য হচ্ছে এবার স্কুলে অলরেডি ছাত্রীরা ফোন করছে। আপনি প্রধানা পরীক্ষার্থী, প্রধানা শিক্ষিকা এই হিসেবে এবং আপনার স্টাফকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি এই সাহসিকতার জন্য। ধন্যবাদ বাদশাহ। এটা সাহসিকতা ব্যাপার নয়, সবাইকে নিয়ে একটা শিক্ষা ব্যবস্থার একটা অঙ্গ হিসেবে আমার দায়িত্বটুকু পালন করতে চেয়েছি এবং সেখানে অবশ্যই আমার যারা উচ্চতর কর্তৃপক্ষ তাদের প্রতি যথেষ্ট সৌজন্য এবং শ্রদ্ধাশীল থেকে আমি সাধ্যমতো চেষ্টা করেছি আমি আমার উপর ন্যস্ত দায়িত্বটাকে পালন করতে। শ্রীমতী দেবী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই গোটা বিষয়টা বলার জন্য। মুক্তিনাথ বাবু, এখানে আপনি যদি রাজনীতি করতেন আর আপনার কোনো বিরোধী থাকতো, আপনাকে প্রথম প্রশ্নটা করা হতো যে আপনি কি ভুল তথ্যের ভিত্তিতে মানুষকে বিভ্রান্ত করলেন নাকি একেবারে সরাসরি মিথ্যাচার করলেন? আমি দুটোরই উত্তর দিচ্ছি। আমি প্রথমেই বলেছিলাম যে ঘটনাস্থলে আমি নিজে যাইনি, আমি যেটি শুনেছি সেটি সম্পূর্ণভাবে আমার সচিব এবং আমার উপসচিবের যে বক্তব্য সেই শোনার উপরই আরো কয়েকবার এটা বললে পারতেন, তার কারণ আপনি যখন এটা রিপিট টেলিকাস্ট দেখবেন তখন দেখবেন আপনার কথা হিসেবেই গেছে, সেইভাবেই বলেছেন। যাকে বলুন না, আমি কিন্তু প্রথম থেকেই বলেছি তাদের কথার উপর ভিত্তি করেই আমি কথাটি বলছি। এইবার সেই স্কুলের হেডমিস্ট্রেস যে কথাগুলি বললেন সেই কথাগুলির মধ্যে এবং আমার কাছে যে কথাগুলি আমি শুনেছি তার মধ্যে কিছু তথ্যগত ফারাক আছে। আপনার মনে হয় না যে আপনার যাদের কাছ থেকে শুনেছেন তাদের কথার ভিত্তিতে দুখানা 1.5 ঘন্টার প্রেস কনফারেন্স করার আগে একবার মাননীয় প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলে নেওয়াটা একটু জরুরি ছিল? কোনটা? সংসদ সভাপতি হিসেবে আপনার যাদের কাছ থেকে শুনেছেন, আপনার উপসচিব ইত্যাদি কর্তা ব্যক্তিরা, তাদের সঙ্গে কথা বলার সঙ্গে দুটো তো মোটা 1.5 ঘন্টা প্রেস কনফারেন্স করলেন, তার আগে মাননীয় প্রধান শিক্ষিকার এবং প্রধান পরীক্ষক উনি বটে, ওনার সঙ্গে কথা বলাটাও একটু সংসদ সভাপতি হিসেবে আপনার পক্ষে নিরপেক্ষ ভূমিকা পালন করা হতো এবং জরুরি ছিল। আমি যেরকম ভাবে রিপোর্টেড হয়েছি সেই অনুযায়ী আমি বলছি। এবার যারা গিয়েছিলেন তারা যদি এখানে উপস্থিত থাকতেন তারা সঙ্গে সঙ্গে এই কথাগুলো, তাহলে তো আপনি নিজে না এসে তাদের পাঠানো উচিত ছিল। আমাকে যখন প্রস্তাব করা হয় আমি কিন্তু তখন বলেছিলাম যারা ঘটনাস্থলে গিয়েছিলেন তাদেরকে আপনারা কিন্তু নিয়ে যান। আপনি কি এটা মানবেন যে আপনার যে বক্তব্য এবং যে অভিযোগ এবং মাননীয় প্রধান শিক্ষিকা যা বললেন সেটা মোটামুটি পোলস অ্যাপার্ট, দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর বিপরীত মেরু? ভিন্ন মেরু নয়, কতগুলি জায়গায় তথ্যগত ফারাক রয়েছে এটা বুঝতে পারলাম। এবার তারা যদি এখানে উপস্থিত থাকতেন তারা নিশ্চয়ই বলতে পারতেন। একটা কথা আমার মাননীয় সংসদ সভাপতি এবং আমি আরেকটা অনুরোধ করছি স্যার, আমাকে একটা জায়গায় একটু যেতে হবে। জাস্ট আপনাকে এক সেকেন্ড বলুন, আমাকে একটু যদি একটা কথাই আমার বলা, আপনি কথাটা আমার ঠিক কনভিন্সিং হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে আপনি এটা কি আমাদের পদ্ধতি, যখন বিধানসভায় কোনো উত্তর দেয় তখন মন্ত্রীকেই দিতে হয়, সে বলে না আমার কর্মচারী আমার ক্যারানি ওই যে সই করেছে তাকে ডেকে না বলবো, এটা বলতে হয় যখন নাকি সংসদকে কোনো কিছু রিপ্রেজেন্ট করে সংসদ সভাপতিকেই করতে হয়। এবং কালকে আপনি প্রথমেই আমি বলেছি যে আপনি উপসচিবকে দিয়ে প্রেস করিয়েছেন, এই কোনোদিন ঘটেনি। সংসদ সভাপতি যে প্রেস কনফারেন্স ডাকে সেখানে উপসচিব প্রেস কনফারেন্স করছে, এটা হয় না। আপনাকে তাহলে সভাপতি পদ থাকবে না, শিক্ষিকাকে ইনক্লুড করলেই তো প্রেস যেটা বলেছে শুধু প্রধান শিক্ষিকাকে বললেই না। আমি একটা অনুরোধ করবো, আমি প্রধান বলে আপনি যে শিক্ষকের মর্যাদা যদি কমে যায় ছাত্রদের চোখে সে কিন্তু ভয়ানক জিনিস হবে। আপনাকে আমরা খুব শ্রদ্ধা করি, শ্রদ্ধা মানে এই কারণে করছি যে আপনি একটা শিক্ষা জগতের লোক, যে হেডমিস্ট্রেস সেও কিন্তু শিক্ষা জগতের লোক এবং যা কথা শুনলাম শি ইজ ভেরি ডেডিকেটেড। ভুল করতে পারেন আপনাদের যে কোনো কারণই হোক, এটা আমরা তো রাজনীতি করি, আমরা বদমাইশি করি, রবীন্দ্র আছে আমি আছি, বদমাইশি করবোই, কিন্তু এই জায়গাটা একটু মেকআপ দেবেন যে ছাত্রদের কাছে শিক্ষকের সম্মানটা একটা অন্য থাকে। আমরা দেখুন অন্য কিছু না, আমি সুবনন্দবাবুকে একটু বলছিলাম যে শিক্ষা লোককে নত করে দেয়, আর দেখবেন যত অশিক্ষিত লোক পাওয়ার উইদাউট এডুকেশন বুক ফুলিয়ে চলে। আমাদের কি হয় ব্যাপার দাঁড়াচ্ছে যে যারা একটু আপনাদের মতো পড়াশোনা করে তারা বিনম্র হয়ে যাচ্ছে,
একটু এই জায়গাটা একটু দেখুন। কারণ আমার মেয়ে 3rd ইয়ার 4th ইয়ারে পড়ছে, আগে ফেল করলে আগে চর মারতাম মেয়েকে, তুই কেন ফেল করেছিস, টিচারের দোষ না তুই দোষ, তোর দোষ। টিচারের, আর ছোটবেলায় তো আপনিও মার খেয়েছেন, আমিও মার খেয়েছি। টিচার সম্বন্ধে এসে বলবো, টিচারের বিরুদ্ধে অভিযোগ করব, এটা স্ট্যান্ড করে এই ট্র্যাডিশনটা শিক্ষক হিসেবেও স্ট্যান্ড করতে পারি না, কিন্তু এই জিনিসটা চলে এসেছে, এটা তো অস্বীকার করার নেই, এবং এটা সত্যি খুব মহামারী আকারে এটা ধারণ করেছে। মুক্তিনাথ বাবু, আপনাকে শেষে একটা কথা বলি, এক সেকেন্ড শ্রমিক, এক সেকেন্ড, শেষে একটা কথা বলি। এক হচ্ছে যে আপনি নিশ্চয়ই মানবেন যে এই ঘটনার আমাদের উদ্বিগ্ন করেছে এবং সম্ভবত সামান্য উত্তেজিতও করে থাকবে, তার কারণ এর যে ফল আউট সেটা সারাদিন আপনি টিভিতে দেখেছেন গতকাল এবং আজ। আপনি যদি ব্যক্তিগতভাবে আমার কোনো শব্দে, আমার কোনো প্রকাশভঙ্গিতে বেদনাহত হয়ে থাকেন, আমি অন ক্যামেরা তার জন্য আপনার ক্ষমা প্রার্থী, মার্জনা করবেন আমায়। আপনি শিক্ষক মানুষ, সবসময় আমাদের মাথাটা শিক্ষকদের সামনেই নত হয়, কিন্তু আমার উদ্বেগটা অনেক গভীরতর, যে যদি এতে মনে হয় যে ফেল করা বা অন্যায় আন্দোলন করা বা 22-23 ঘন্টা শিক্ষিকাদের 2জন অন্তঃসত্ত্বা শিক্ষিকা সমেত ঘেরাও করে রাখা, এটা যদি এই সংক্রমণটা, সন্তোষপুরের সংক্রমণটা যদি ছড়ায়, তাহলে আপনিও আনন্দিত হবেন না, আমিও আনন্দিত হব না। আমার মনে হয় যে উদ্বেগটা একেবারে এক জায়গায়। নিশ্চয়ই আপনার সংকট, আপনার উদ্বেগ আমি শেয়ার করছি, আমি আশা করব আমাদের উদ্বেগটা, সংবাদ মাধ্যমের উদ্বেগ বা সচেতন মানুষের উদ্বেগ আপনিও শেয়ার করবেন। না, এখানে একটা প্রশ্ন থেকে গেল, আজকে শুধুমাত্র শিক্ষাঙ্গন নিয়ে কথা হচ্ছে, যে ঘেরাও নিয়ে কথা হচ্ছে, কিন্তু আজকের যে পরিস্থিতি, এই যে দেখানো হচ্ছে লাইভ, সেখানে রাজনৈতিক দল বিভিন্ন নামে তারা যে করছে, এটা কাঙ্ক্ষিত নয়। এখানে সরকারকে ইন্টারভেন করতে হবে, এখানে গভর্নমেন্টের একটা রোল আছে। শেষ কথা বলি, আমরা চিরকাল, আমি মনে করি এই স্ট্যান্ডার্ডটা ফিরে আসা দরকার, যে এখনো আমরা মাস্টার মশাইদের দেখলে পায়ে মাথা নত করে প্রণাম করি, দেন অ্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট। আমি জজ সাহেবকেও প্রণাম করি না, আমার পুরনো মাস্টার মশাই যাকে দেখি, আর মেয়ের মাস্টার মশাই কেউ। ইন্ডাস্ট্রিয়ালিস্ট কেন বলছেন, পলিটিশিয়ানটাও যোগ করুন, মাথাটা মাস্টার মশাইদের সামনেই নাবে, রাজনীতিবিদদের সামনে নাবে না। আমি সেইটাই বলি, সেই ট্র্যাডিশনটা যাতে ফেরত আসে। Become part of the system that's left behind by the CPIM. মুক্তিনাথ বাবু, একদম শেষে আপনার বক্তব্য দিয়ে শেষ করতে যাবে, এরপর কি? আপনি তো এটা মানবেন যে গোটা রাজ্যে যে বিচ্ছিন্ন ছবিগুলো চলছে সেটা উদ্বেগজনক, এবং এই মুহূর্তে সন্তোষপুরেও যা ঘটছে লাইভ দেখালাম, এটা অত্যন্ত অনভিপ্রেত, এবং এটাকে আমি নিন্দা করছি। রবীন্দ্রনাথের ব্যাপার হয়েছিল, এটাকে আমি নিন্দা করছি, এবং আমি একজন শিক্ষক হিসেবে কখনোই কোনো শিক্ষক শিক্ষিকার সম্মানহানি হোক এটা চাই না। তবে যিনি হেডমিস্ট্রেস উনি বললেন, দু একটি ভুল অনিচ্ছাকৃত হলেও হয়ে যেতে পারে, থাকতে পারে সে ভুল, এবং একটু তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে বলে সেই ভুলগুলি হয়তো হয়ে গেছে। এবং যেটা উনি বলছেন যে তথ্যগত ফারাক যেটুকু আছে, আমি স্বীকার করে নিচ্ছি, আমি যেহেতু সেই ঘটনাস্থলে ছিলাম না, সেটা যারা ছিলেন তারা হয়তো এটা সঠিকভাবে উত্তর দিতে পারবেন। আমি নিশ্চয়ই আগামীকাল গিয়ে আমি কথা বলবো তাদের সঙ্গে, এবং আজকের আমরা প্রধান শিক্ষিকাকে কোনো রকম কোনো নির্দেশ, লিখিত নির্দেশ পাঠাইনি, কারণ আমরা পরবর্তীকালে যেটা দেখলাম, সংসদ থেকে কখনোই আমরা তাদেরকে কোনো স্ট্রিকচার ইস্যু করতে আমরা পারি না, কোনো ইনস্ট্রাকশন আমরা ইস্যু করতে পারি না, আপনাদের এখতিয়ার বহির্ভূত, আমাদের সেটা এখতিয়ার বহির্ভূত, এটা সম্পূর্ণ স্কুলের অভ্যন্তর। তাহলে এই যে চিঠি দিয়ে বললেন পুনর্বিবেচনা করতে, চিঠি তো দিইনি, এখনো দিইনি আমরা, এবং যেটা শিক্ষামন্ত্রী তো বলেছেন। না, আর অপশনগুলো কি, মানে শিক্ষামন্ত্রী বলেছেন অপশন তো আমি যা বিচার করছিলাম 3টে, আবার পরীক্ষা, নম্বর বাড়িয়ে গ্রেস, পুনর্মূল্যায়ন করে পাশ করিয়ে দেয়া, আর সবাইকে, যেটা আমি এখানে বলেই যাচ্ছি, যদি হেডমিস্ট্রেস আমাদের কাছে জানতে চান, আমি কিন্তু একটা কথাই বলবো, আপনারা আপনাদের বিচার বুদ্ধি মতো, যেহেতু আপনারা এতদিন পড়াশোনা পড়িয়েছেন ওদের, আপনারা ওদেরকে ভালোভাবে জানেন, আপনারা আপনাদের বিচার বুদ্ধি মতো এই যে একটা মার্কিংয়ে একটা অস্বচ্ছতা রয়েছে, এটা যতটা সম্ভব দূর করে একটা সঠিক জায়গায় আপনারা নিয়ে আসুন। আমি এটুকুই বলবো, কখনোই আমি বলবো না ফেল করা ছাত্রীদের আপনি পাশ করিয়ে দিন, দিয়ে তাদেরকে। আরেকটা জিনিস দেখবি যে চিঠি পাঠাচ্ছেন না, কোনটা কোনো চিঠি পাঠাচ্ছেন না, কোনো চিঠি আমরা পাঠাচ্ছি একটা জিনিস অনুরোধ করছি, যাতে হেডমিস্ট্রেস বাইরে যেন ভিক্টিমাইজ, সেটা যদি কখনো আমাদের কাছে খবর আসে যে কোনো ছাত্রী বা কোনো তারা এটা করেছেন, আমরা আমি টিচারদের করছি না, আমি বলছি তো টিচারদের যদি তারা এরকম ভাবে আপনাদের দিক থেকে, আমাদের দিক থেকে শুনলেন তো কিরকম পোস্টার পড়েছে,
ভিক্টিমাইজড হওয়া বেহালার- উচিত নয়। ছাত্রীও teacher- ভিক্টিমাইজড হবেন না, teacher-ও হবে না, এবং হ্যাঁ, টিচাররাও কখনো হবে টিচাররা না তো সেটা। বটেই। কখনোই নয় সেটা। না না তো আপনি আজকে যে মুক্তিনাথ সভাটা বাবু যে চলছে এই বেহালার ক্ষেত্রে কি আচ্ছা এবার খাতাগুলো নিশ্চয়ই আপনি ফেরত পাঠিয়ে দেবেন শুক্রবার। অবশ্যই আমার একটা শুক্রবার কেন, আমি সেরকম হলে কালকেই পাঠিয়ে দেবো খাতা ফেরত। রবীন্দ্রনাথের আমল আজকে যাতে যে- না আমার সময় একেবারে শেষ, শেষ, শেষ আমার কথা পরের বলছি। অনুষ্ঠানে যেতে হবে। আজকে যেভাবে একটা ওয়াইল্ডফায়ারের আরে 5 বছর পর পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তোমার ছড়িয়ে পড়েছে, সেক্ষেত্রে আগামীকাল আপনাদের কি একটা দায়িত্ব থাকবে না যে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করে যে তিনি ইন্টারভেন করুন, যাতে এই ধরনের ঘটনা ঘটলে আবার রাত্রিবেলা সেখানে যদি সভা হয় তাহলে সামগ্রিকভাবে যে ছাত্র শিক্ষকের যে সম্পর্কটা এটা আতঙ্কের পরিবেশ আমি তৈরি হবে। আপনাকে একটু- এখানেই আমি আমার একটা আবেদন আপনার কাছে আমি যে আপনাকে- আপনি এটা আপনি সভাপতি হিসেবে আমি আপনাকে আপনি ইন্টারভেন একটুখানি- করুন, একটুখানি কিন্তু জানিয়ে শিক্ষামন্ত্রী রাখি। শিক্ষামন্ত্রী যেটা বলেছেন আজকে আপনি যেটা বলছেন, শিক্ষামন্ত্রী আজকে যে চারটে বক্তব্যের মধ্যে এক জায়গায় কিন্তু তিনি বলেছেন, তিনি জানেন এটা সংসদ হস্তক্ষেপ করতে পারে না, কিন্তু তিনি বলেছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। এই শব্দের মধ্যে যে গুঁড়ো অর্থটা এটাই যে আমি এটা বলছি না যে উনি ফেল করা ছাত্রকে পাশ করিয়ে দিচ্ছেন, কিন্তু এটা খুব একটা খুব দৃঢ় কোনো বার্তা নয়। আর তার সেটাকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর এটা দেখা দরকার, যদি তার দলের নামে বেনামে কেউ আজকে এই ধরনের স্কুলের সামনে করে, তাহলে সামগ্রিকভাবে তো যেটা ছিল রাজনীতির ক্ষেত্রে যেটা আমরা বলা হয় যে শিক্ষাঙ্গন থেকে রাজনীতি মুক্ত রাখবো, এটা তো রাখা সম্ভব নয়। এটা তো ডাইরেক্ট সরাসরি শিক্ষকদের বিশ্বাসযোগ্যতার উপরে, তাদের সততার উপরে, তাদের যোগ্যতার উপরে যদি আজকে একটা স্থানীয় কোনো মানুষ যার সেই শিক্ষাগত যোগ্যতাই নেই সে যদি আওয়াজটা তোলে, তাহলে এটা খুব একটা কাঙ্ক্ষিত নয় এবং এটা সর্বনাশ ডেকে আনবে। একেবারে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের এই পর্যায়ে এখানেই শেষ। আমি শেষে একটাই কথা বলবো যে আমাদের আশঙ্কা এবং উদ্বেগটা আশা করছি মুক্তিনাথ বাবু ওনার তরফ থেকে ওনার যতটা ক্ষমতা সেটা মুক্ত করার চেষ্টা করবেন, যে শিক্ষাক্ষেত্রের যে ভূতের আবির্ভাব হয়েছে সেই ভূত অন্তত শিক্ষাক্ষেত্র থেকে সরে যাবে। তবে ভূত বলতে বলতে সত্যিকারের ভূত একেবারে এই স্টুডিওতে শীতকাল এলেই যেমন আমাদের মনটা ফেলুদা ফেলুদা করে, গোয়েন্দা গোয়েন্দা করে, এবার কিন্তু ভূত ভূত করছে। সন্দীপ রায়, অপুদা এবং দ্বিজেনদা আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে, তার কারণ এখানে ভূতের ভয়। বাবুদা, প্রথমেই আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই ধরো কিন্তু 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 ভূতে আমার কানে আরেকটা শব্দ বললো, সেটা হচ্ছে আজকে জন্মদিন এবং শুভ জন্মদিন। এটা কিন্তু ভূতে বলেছে। অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে। বাবুদা, কতটা অনুভূতিটা আলাদা? ভূতের জন্য অপেক্ষা, ভূতকে মানুষ কিভাবে নেবে, তোমার সৃষ্টি করা ভূতকে তার জন্য অপেক্ষা। না ঠিক আমার সৃষ্টি করা ভূত সেলুলয়েডও তোমার সৃষ্টি করা, সেলুলয়েড সেটা বটেই। তবে ভয় থাকে, ফেলুদার ক্ষেত্রেও ভয় থাকে, ভূতের ক্ষেত্রেও তো ভয় থাকবেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। একেবারে নতুন ফরম্যাটের একটা ছবি, 3টে গল্প, 3টে ভিন্ন মেজাজের গল্প, এবং এভাবে আমি তো আগে কোনোদিন টেলিভিশনের জন্য ছোট ছবি প্রচুর করা হয়েছে এবং অপুই তার মধ্যে অনেক গুণতে ছিল, তোপসে বাদে আর কি। তো না, এরকম ফরম্যাটের ছবি আমি করিনি, যে কারণে একটা আরেকটু বেশি ভয়। নতুন ফরম্যাট কেন বলছো? 3 কন্যা বা 3টে গল্পের ছবি তো প্রচুর হয়েছে। হ্যাঁ, 3টে গল্পের ছবি অবশ্য হয়েছে, কিন্তু কানেক্টেড ওইভাবে সেরকম ভাবে কিন্তু ভাবা হয়নি আর কি, আমি অন্তত ভাবিনি। এবং 3 কন্যার ক্ষেত্রে যেটা হচ্ছে, প্রত্যেকটা ছবির আগে টাইটেল এসছে ইত্যাদি, নতুন একটা গল্প শুরু হয়েছে। এখানে গল্প বলিয়ে হচ্ছেন তারিণী খুড়ো, কাজে উনি গল্পগুলোকে কানেক্ট করছেন, কাজে সেখানে একটা নতুন ফরম্যাট ডেফিনেটলি। তবে এই তারিণী খুড়োর সঙ্গে কিন্তু আমারও একটা সম্পর্ক আছে। আমি তারিণী খুড়োর ছোটবেলার পাঠ করেছি। অবশ্যই। হ্যাঁ, তখন তারিণী খুড়ো বাবুদাই বলুক। না, তখন তারিণী খুড়ো ছিলেন শুভেন্দুদা, এবং এখন ইয়াং তারিণী খুড়ো আর কাকে করা যায় বলো, চেহারার সব থেকে মিল, কাজে ওই দিক থেকে আমাদের খুব সুবিধা হয়েছে। এবং সেটা আমার নিজের খুব প্রিয় একটা এপিসোড আর কি, টলিউডে তারিণী খুড়ো, সেটা আমার নিজের ভীষণই প্রিয়। এবং সেখান থেকে সেটা করেই আমার মনে হয়েছিল যে তারিণী খুড়ো একটা ইন্টারেস্টিং হতে পারে, কানেক্ট করার জন্য আর কি। তো সেটা কিন্তু ওটাই হচ্ছে স্প্রিং বোর্ড। তোমার তো বব বিশ্বাসকে লোকে ভয় পেয়েছে, ভালোবেসেছে, কিন্তু এখানে ভূতের ভয় অনুষ্ঠানে একটু আমাদের বলো না, যে এইখানকার তোমার চরিত্রটা যারা গল্পটা পড়েছেন একটা আন্দাজ করতে পারেন, কিন্তু বইয়ের পাতা থেকে নিশ্চয়ই তুমি আরেকটা ডাইমেনশন তুলে দিয়েছো। না, এটা খুব মজার।
এক কথায় বলে দেওয়া ভালো যে এটা কিন্তু ভয় পাওয়ার মতো ভূত আমাদের গল্পটা অ্যাটলিস্ট ভূতের গল্প নয়, এবং সেটা একটা ভূত নিয়ে আমরা চিরকালই খুব ভেবেছি, অনেক কিছু কল্পনা করেছি। এমন একটা মিষ্টি ভূত আমাদের গল্পে আছে, খুবই মিষ্টি ভূত, সেইটা দেখলে দর্শক প্রভূত আনন্দ পাবেন। এবং সেখানে যিনি অভিনয় করেছেন তাকে মানুষ চেনেন, জানেন, এবং তিনি যে মানে মানুষ আর ভূতের যে এরকম একটা কেমিস্ট্রি হতে পারে, সাধারণত আমরা কি জানি হিরো হিরোইনের কেমিস্ট্রি হয়, কিন্তু একজন লেখক আর একটা ভূতের মধ্যে যে কেমিস্ট্রি, তাও পুরুষ, মহিলা নয়, এর আধুনিক নানা ইমপ্লিকেশনও থাকতে পারে। না সেরকম কিছু নানা ইমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না, একদম নিটোল একটা যাওয়া উচিত না, ভাবাও হয়নি একেবারেই না। আগে থাকতে বলে রাখা ভালো, এই আমার ক্যারেক্টার সঙ্গে এই বাবুদার এই প্রথম আমাকে একজন হিরোইন দিয়েছেন, কাজে ওই দিক থেকে আমি ক্লিয়ার। না, আর মিষ্টি ভূতকে এই জন্য বলছো যে ভূতে মিষ্টি পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, মিষ্টি পরিণতির দিকে নিয়ে যাচ্ছে, এবং খুব মিষ্টি ভাবে আবদার টাবদার করছে, এগুলো না দেখলে না এগুলো সব মজাটা চলে যাবে। আমার মনে হয় যত কম বলা যায় ততই ভালো। হ্যাঁ, সেটা তো পরশুদিন রিভিলড হয়ে যাবে ব্যাপারটা, তো দেখা। দ্বিজেনদা, তুমি কি বলবে? তোমার সঙ্গে কথা যখন হয়েছিল তখন আর এখন অনেকটা তফাৎ হয়ে গেছে। এই যে অপু বলছে বারবার যে মিষ্টি ভূত, মানে এই গল্প, তিনটে গল্পের মধ্যেই এমন একটা মিষ্টতা আছে, তাই বলে আবার ভূতের ভয় কম আছে এ কথাও বলবো না। একেবারে ভূতের ভয় নেই, শুধুই মিষ্টি মিষ্টি সমস্ত ব্যাপারটা এত নয়। লোকের দেখে গা ছমছম করার কথা, গা ছমছম করার মতো নানা রকম সিচুয়েশন আছে, অনাথবাবুর ভয়ও আছে, তিনটে গল্পের মধ্যেই আছে। সুতরাং একই সঙ্গে বেশ আরামপ্রদ একটা অভিজ্ঞতার হওয়ার কথা দর্শকের। মানে হরর ফিল্মের মতো গা শিরশির করবে না, সেখানেও একটা রিলিফ থাকবে না? যেমন প্রত্যেকটা গল্প শেষেই তো তারিণী খুড়ো ফিরে আসছে, একটা ভয় হলো তারপরে, কারণ অনাথবাবু আর ব্রাউন সাহেব কিন্তু নেসেসারিলি তোমার একদম টেলস উইথ এ টুইস্ট, বুঝতে পারছো? মানে লাস্ট একটা সাংঘাতিক মানে টুইস্ট আসছে বা মোচড় আসছে বা হোয়াটএভার, একটা সারপ্রাইজ, একটা শক সারপ্রাইজ এন্ডিং হচ্ছে। এখন তারপরে যেই তারিণী খুড়ো চলে আসে, ব্যাপারটা একটু হালকা হয়ে যাচ্ছে, বাচ্চাদের গল্প বলছেন, এবং সেটা আমার মনে হয়েছিল যে গল্প বলিয়ে এখন পুরো জিনিসটা এত চেঞ্জ করে গেছে সময়টা, যে আমার মনে হয় একটা গল্প দাদুর আসলে মন্দ হয় না কি একজন গল্প বলছে। বাচ্চাদের জীবন থেকে বোধহয় ওই ঠাকুমা দিদিমার কাছে বসে ভূতের গল্প শোনার, রূপকথার গল্প শোনার কনসেপ্টটাও বোধহয় আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, একদম হারিয়ে গেছে। এই কিছুদিন আগে এই স্টুডিওতেই সৌমিত্রবাবু অনুযোগ করছিলেন যে বাংলা ছবিকে ভূতে পেয়েছে, ভূতের ছবি সবাই করছে, কিন্তু ছোটদের দেখার মতো হচ্ছে না, সবাই কেন স্পুফ করছে। তোমার ছবির একটা তো থাকে যে ফেলুদা হোক বা ছোটরা, আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে ফেলুদা, মানে 8 থেকে 80, মানে এর থেকে বেটার টার্গেট তুমি কি পাবে? এবং তোমার রিপিট ভ্যালুর একটা বড় অংশ কিন্তু মানে বাচ্চাদের আবদারে অভিভাবকদের নিয়ে যেতে হয় আবার দেখাতে। এক্স্যাক্টলি, এবং আশা করি সেটা এক্ষেত্রেও হবে, ফেলুদার ক্ষেত্রে হয়েছে। এবং ফেলুদা যেটা আমরা দেখেছি যে গোড়ার দিকে ফেলুদার যে চেঞ্জটা আমরা দেখছি, মানে অডিয়েন্সের টেস্ট কিরকম চেঞ্জ করেছে। গোড়ার দিকে একটা থ্রিলার ফরম্যাট ছিল, কিন্তু রয়্যাল বেঙ্গল রহস্য একেবারে মিস্ট্রি ফরম্যাট, এবং সেটা কিন্তু সব থেকে বেশি চলেছে এবং সব থেকে বেশি রিপিট ভ্যালু হয়েছে। তো কাজেই আমার মনে হয় এখন নানা রকম ছবি নিতে দর্শক তৈরি, কারণ নানা রকম ছবি হচ্ছে, নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তো কাজেই আমার মনে হয় যে এটা আশা করি নেবে, এইটুকু বলতে পারি। এই যে একই ছবিতে অজিত আর ব্যোমকেশ দুজনকেই সেপারেট গল্প অবশ্যই, হ্যাঁ, এক গল্পে ঠিক অন পারপাস আমরা করিনি ব্যাপারটা। এবং মানে দ্বিজেনদার সঙ্গে তো আমরা আগেও কাজ করেছি, ফিচারে কাজ করেছি, টেলিভিশনে কাজ করেছি, এবং অপুর সঙ্গে তো বহু কাজ করেছি। এবং আমার মনে হয়েছিল যে এবার একটা ইন্টারেস্টিং আবার কাজ করা যায়, কারণ অনেক দিন বাদে, অনেক দিন কাজ করা নেই। মাঝখানে অপু অবশ্য হিট লিস্টে একটা ছোট্ট রোল করেছিল, কিন্তু আমরা সত্যি এদেরকে ভীষণ মিস করি, সেটা মানে অবশ্যই মিস করি। এবং এরা থাকলে, এই দ্বিজেনদা অপু থাকলে তো শুটিং যা হয় মানে সেটা তো মানে সাংঘাতিক, মানে খুব জমে। কারণ শুটিং এমনিতেই একটা ভীষণ একটা ডিপ্রেসিং ব্যাপার, তো ভীষণ ঝামেলার ব্যাপার, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, এবং একটা সাংঘাতিক একটা রিলিফ হিসেবে কাজ করে। এবং
আবার ভবিষ্যতে আবার অবশ্যই খুব তাড়াতাড়ি যদি এরা সব ডেট ফেট দেয় আর আমি কি। মুখের কথা কেড়ে নিলে যে ওর হাতে যা শুনছি যে ডেটের যে পরিমাণ অভাব, তাতে 2013 কি বুক করে রেখেছে। 2014 আর কি। আচ্ছা, মানে তুমি তো মানে হিন্দিতেও কাজ করেছো, বাবুদার সঙ্গে কাজ করলে, যে মেজাজে বা বাঙালিয়ানা, ওই সৌমিতবাবু বলছিলেন যে ফেলুদা নিয়ে খুব চিন্তিত, কারণ আজকালকার ছেলেদের, সৌমিত চট্টোপাধ্যায় বলছেন যে সব আছে, বাঙালিয়ানাটা নেই। ওটা আমার আছে বলে আমার ধারণা। এটা যে রিকুয়েশন দিয়ে রাখে, সেটা আমি জানি না, জানো, এখন সেটা সেইভাবে মোল্ড করতে হয় চিত্রনাট্যটাকে, মানে একেবারে নেই সেটা বলাটা ভুল হবে। তাহলে তো ফেলুদা হতোই না, ফেলুদা ছবি হতো না, এবং ছবি করে একেবারে মুখ তুবড়ে পড়তো। আমরাও বেনুদা তো সার্টিফাইড বাই। না, আমার মনে হচ্ছে যে দেখা যাক, তাহলে মানে নেক্সট ফেলুদা ওকে একবার দেখিয়ে দিতে হবে আর কি, যে তুমি অ্যাপ্রুভ করছো কিনা। তো এই হচ্ছে ব্যাপার। না, আর তুমি কি নেক্সট ফেলুদার কথা? না, নেক্সট ফেলুদা সেটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার বলে আমার মনে হয়, যে পেতে হবে। শুধু আমার ভালো লাগলে চলবে না, ফেলুদার ফ্যানেদের ভালো লাগতে হবে, ওরা অ্যাপ্রুভ করলে তবে ডেফিনেটলি একটা ভাবা যায়। তবে নতুন ফেলুদা হলে আমি একদম বাদশাহী আংটিতে চলে যাব। আচ্ছা আচ্ছা, মানে তখন জটায়ুর কথাটা চিন্তা করতে হবে না আর কি, ফর দ্য টাইম বিং। কাজেই বাদশাহী আংটি এবং গ্যাংটক গন্ডগোল, এই দুটো আমার ভীষণ, আর্লি ফেলুদা সব থেকে বেশি পড়েছে। গন্ডগোলটা করলে তুমি পরের ফেলুদার জটায়ু পেও যেতেও, কারণ নিশিকান্ত সরকার সে বটেই। দেখা যাক কি হয়। একটা সিভি তো তুমি পেলেই। কিরম লাগলো এই ভূতের ছবির মেজাজটা? মেজাজটা খুব ভালো। আমি সবকটা দেখিনি মানে পড়া, কিন্তু একটাতে যেমন আগে করেছি আমি আর দ্বিজেনদাই করেছি টেলিভিশনে, অনাথ বাবুর ভয়, ব্রাউন সাহেবের বাড়ি পড়া, কাজেই দেখতে যাব, ওটার জন্যই আরো বেশি করে দেখতে যাব। প্লাস ভূত ভবিষ্যৎ গল্পটাই এমন যে করে খুব আনন্দ পেয়েছি, এবং সেখানে পরান্দা থাকা মানে একটা অদ্ভুত, মানে একটা কেমিস্ট্রি, সেটা আমার মানে গল্প পড়েই কাস্টিং হয়েছে, মানে একদম ইনস্ট্যান্ট কাস্টিং, যে এই দুজনকে নিতে হবে এবং এদের একটা টেরিফিক একটা কম্প্যাটিবিলিটি রয়েছে, এবং দুজনকে একেবারে মানে এওকে দেখ আমায় দেখ এরকম ব্যাপার একটা হবে, এবং সেটা হয়েছে। এবং শুধু তাই না, মানে অপু আর পনন্দাকে নিয়ে যে ব্যাপারটা, ইনফ্যাক্ট সকলকে আমি আলাদা করে ওইভাবে বলবো না, কারণ সকলেরই খুব নানা রকমের ইনপুটস আসতে শুরু করে, এবং ইন্টারেস্ট পেলে ওটা জাগে, মানে গল্পটা পেলে যদি ইন্টারেস্ট পাই তখন ইনপুট একটা অটোমেটিক্যালি পাওয়া যায়, এবং নানা রকম সাজেশন, নানা রকমের ইম্প্রোভাইজ করা, করা, মানে সব সময় যে সব জিনিস ভীষণ রিজিড থাকে তা কিন্তু নয়, মানে একেবারে নিখুঁত চিত্রনাট্য ফলো করছে না, সেরকম নয়। মাঝে মাঝে একটু ইম্প্রোভাইজ করা হয়, এই কি এটা অপু বললেন এটা এরকম করা যায়, দ্বিজেনদা হয়তো বললেন যে আচ্ছা আমি যদি এটা করি, ফাইন, কোনো অসুবিধা নেই, মানে সেইখানে কোনো একেবারে এই চিত্রনাট্য দেখে একেবারে লাইনকে লাইন ফলো করতে হবে সেটা নয়। তবে এদের সঙ্গে কাজ করে এইটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। দ্বিজেনদা, তোমার নাকি মানে ভূতের ভয় পেতে গেলে ফিল্মও দেখতে হয় না, ছায়া দেখেই ভয় পাও? না না, ভয় তো কে না পায়, সবাইকে ফিল্ম দেখে ভয় পড়তে হয় বা বই পড়ে ভয় পেতে হয় তা নয়। এক সময় একা থাকলে তো ভয় করারই কথা মানুষের, তবে আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভূতের ভয়টা কেটে গিয়ে তো মানুষের ভয়টা বেশি এসে পড়ে। ছোটবেলায় সবাইকার জীবনেই ভূতের কিছু অভিজ্ঞতা থাকে, সবাইকার গল্প শোনার অভিজ্ঞতা থেকে। আর আমাদের বলো না একটা তোমার ছোট, আমার যেমন যা বয়স, আমার ঠাকুমার কাছে গল্প শুনেছি, বা আমাদের একটা গ্রামের বাড়িতে একটা খুব বড় বাড়ি ছিল, তার মধ্যিখানে 3টে ছিল, কি বলে দালান, না 3টে উঠোন। আমাদের মধ্যিখানের উঠোনটায় ওই গরমকালে আমরা শুয়ে থাকতাম, আর ওই উপরে ছাদটা 3 তলায়, ওই দিকের একটা বাড়িতে কোনো এক ভদ্রমহিলা চিলের ছাদে আত্মহত্যা করেছিলেন কখনো। তো আমরা রাত্রিবেলা ওইখানে সন্ধ্যেবেলা শুয়ে আছে, আর তখন বিদ্যুৎ ছিল না, লণ্ঠন জ্বলছে, ওই উপর দিকে তাকিয়ে মাঝে মাঝে দেখতাম কেউ যেন ঝুঁকছে। হ্যাঁ, এক ভদ্রমহিলা, এই সাদা চুল সনের মতো এরকম করে ঝুঁকছে। আসলে আমাদের ভূত সম্পর্কে যেরকম ধারণা তার সঙ্গে মিলে যেত।
এইরকম অভিজ্ঞতা আছে। এবং একটা সত্য ঘটনা ওই বাড়িতে ঘটেছিল। আমাদের একটা মেজ জ্যাঠাইমার ঘর, ওই রকম সব ঘর থাকে না, অনেক ঘর, তো আমাদের একটা মেজ জ্যাঠাইমার ঘর, এই ঘরটা ভূতের ঘর বলেই আমরা জানতাম। তো লুকোচুরি খেলাটা খুব মানে ভয়াবহ ছিল আমাদের, কে কোথায় লুকোবো, যেখানেই যাই আমাদের ভয় করবে। তো আমরা জাট্টু তো খুঁড়তো তো মিলিয়ে 8টা ভাই, আমরা যে যার লুকোচ্ছি। তো একবার এক দাদা গিয়ে মানে লুকিয়ে যত না ভয় দেখাবে, লুকোতে গিয়ে খাটের তলায় লুকিয়েছে। তারপর হঠাৎ কেউ যেন বলেছে, তুই কোথায়? আরেকজন উত্তর দিয়েছে, এই তো আমি এখানে। দাদা হঠাৎ কিরকম গা ছমছম করেছে, বেরিয়ে এসে আমাদের বললে, এই তোরা কেউ বললি? আমরা না, তখন কে চোর কে উঠে গেছে, আমরা বলিনি। আর দুধদার করে আমরা নেবে একতলায় চলে এলাম। এটা দাদার গুলো হতে পারে, কিন্তু এইভাবেই ভয়গুলো আমাদের মনের মধ্যে ছিল, আছে, থাকে। এমনকি ওই ওপরের ছাদে হঠাৎ দেখলাম একটা সাদা টুপি পরা লোক দাঁড়িয়ে আছে, পরে বুঝলাম ওটা দাদাই, আমাদের ভয় ব্রাউন সাহেব নয়। বাবুদা, টিভির জন্য তো তুমি ভূতের গল্প তৈরি করেছো, হ্যাঁ, সেইটা আর আজকের যে নির্মাণটা কতটা আলাদা? না, এখন দেখো, কারণ আমরা যখন টেলিভিশনের জন্য ছবি করেছি, সেটা অপু দ্বিজেনদাও বলতে পারবেন যে আমরা কিন্তু একেবারে ফিল্মের মতো শুট করেছি, একেবারে ফিল্মের মতো শুট করেছি। কাজেই খুব একটা যে, তবে কিন্তু তোমাকে ইনফ্যাক্ট দর্শকদেরও তখনকার রিয়াকশন একেবারে তাই ছিল যে বাপরে, মনে হচ্ছে সিনেমা দেখছি। হ্যাঁ, মানে প্রচুর শর্ট, মানে ঠিক যেরকম সিনেমাতে আমরা নিই খেটে একবার ভীষণ, মানে সেখানে কোনো যতটা কম কম্প্রোমাইজ সবসময় করতে হয়, কিন্তু যতটা কম করা যায়, তো সেটা তো একটা ব্যাপার ছিল। এখানে যেটা মানে বড় পর্দার যে মজাটা, তুমি সেই অনুযায়ী গল্পটা বাঁচতে হবে। কারণ আমার মনে হয় যে অনাথবাবুর বাড়ি, হালদার বাড়ি, এবং তার যে একটা সাংঘাতিক একটা বাড়ির যে চেহারাটা, সেটা বড় পর্দায় যতটা ইম্প্যাক্ট করবে, ছোট পর্দায় অতটা করবে না। কাজেই গল্পগুলো বাঁচতে হবে সেই অনুযায়ী। যেমন ব্রাউন সাহেবের বাড়ি, এবং সে বাড়িটা ফ্যান্টাস্টিক বাড়ি, বাড়িটাই একটা ক্যারেক্টার। সেখানে জায়গাটা কিন্তু ক্যারেক্টার নয়, যে কারণে ব্যাঙ্গালোর থেকে আমরা ওটাকে কালিম্পং নিয়ে গেলাম। তো কাজেই বাড়িটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এবং বাড়ির ছোটবেলায় বাবার কাছে ভূতের গল্প শোনা বা না সেরকম সময় কই, মানে সেটাই হচ্ছে মুশকিল। তবে যেটা উনি মাঝে মাঝে আমার, সেটা এখন পুরনো খাতাপত্র দেখলে দেখা যায় যে আমার জন্য নানা রকম কিলবিলে জিনিস ফিনিশ আঁকা টাকা হচ্ছে আর কি। সেটা তোমার ওই অপরাজিত, অপুর সংসারের ওই স্ক্রিপ্টের খাতা দেখলে বোঝা যায়। আমি তো মাঝখানে দুম করে ঘরে ঢুকে পড়েছি, তখন ঝাট করে পাতাটা উল্টে আমার জন্য একটা দুটো এঁকে টেকে দিলেন। সেটা খুব খুব অদ্ভুত উড়ে সব আঁকা আর কি। মানে তার মধ্যে এমনি রিয়েলিস্টিক ব্যাপারও আছে, ট্রেন ফেন আছে, সবই আছে, কিন্তু কিছু ভূত প্রেত পেতনি ফেতনি ওসব তো আছেই। কাজে সেগুলো দেখা যায় না। গল্প আমি ঠাকুমার কাছ থেকে শুনেছি, এবং সেটা সবই মানে রায় পরিবারের গল্প আর কি, উপেন্দ্র কিশোরের গল্প, এই গল্প সেই সব শুনেছি। আর সুকুমার রায় তো বটেই, কিন্তু তুমি ভূত বললে তো কাজে উপেন্দ্র কিশোরটাই আসে প্রথম। ভূতের রাজা তো সৃষ্টি। কাজে কিন্তু একটা জিনিস তো মানবে যে ভূতেদের প্রতি তোমার আকর্ষণটা বোধহয় রক্তে। ভীষণ ভীষণ একদম। মানে আর সত্যি কথা বলতে কি, সেটা বাবারও ছিল। মানে বাবার একটা সাংঘাতিক ফ্যাসিনেশন ছিল। প্রথমত একটু ওপেন মাইন্ডেড তো ছিলেনই, কিন্তু তাছাড়া মানে অসম্ভব গল্প পড়তেন আর লিখতে ভীষণ ভালোবাসতেন, যে কারণে এত ইন্টারেস্টিং সব লেখা হয়েছে, মানে ভূতের গল্প ওর কলম থেকে বেরিয়েছে আর কি। আর তাছাড়া আমার তো সত্যি কথা বলতে কি, মানে এই আবার নতুন করে শরদিন্দু বাবুর কালেকশনটা পড়ে ভীষণ ভালো লাগলো, ভীষণ এক্সাইটমেন্ট হলো আর কি। আর যদি এই ফরম্যাটটা কাটে, যেটাকে বলা যায় আর কি, যদি ওয়ার্ক করে বা যদি দর্শক সেভাবে গ্রহণ করে বা খায়, তাহলে ভবিষ্যতে ডেফিনেটলি, কারণ ছোট গল্পের একটা সাংঘাতিক সম্ভার রয়েছে, মানে টেরিফিক। বাংলা সাহিত্যে মানে এত ভালো সব ছোট গল্প রয়েছে, নট নেসেসারিলি ভূতের। আমরা হয়তো তিন কন্যা, সেখানে আবার তিন কন্যার মতো একটা ড্রামা হলো, একটা হরর হলো, একটা কমেডি হলো, এরকম একটা যদি করা যায় তাহলে দারুণ হবে। আমার মনে হয় এটা ভাবা উচিত এই নিয়ে ভবিষ্যতে। দেখা যাক কি হয়।
তোমাদের দুজনের কাছে শেষে আমার প্রশ্ন থাকবে যে বাবুদা যেরকম বলছিল যে এটা কোথাও একটা পিরিয়ড পিসেরও মজা আছে, যে এই 2012-তে জিনিসটা নয়, হয়তো 50s 60s সেই ক্যারেক্টারের তো মানে বাঙালির চরিত্র তো পোশাক আশাক থেকে বাচনভঙ্গি পাল্টেছে, সেটা একটু হ্যাঁ, বাংলা শার্ট ধুতি, বাবু গেঞ্জি, সেসব দেখেই তো বড় হয়েছি সিনেমায়। সেই তো আমার কাছে খুবই ইজি, খুব ইজি। আমার থেকে ছোট বা আমার পরের জেনারেশন যারা, তাদের কাছে হয়তো খুব টাফ হয়ে যাবে, কারণ পর্দায় তো সারাক্ষণই উত্তম জেঠু, বাভা, সৌমিত্র জেঠু, অনিল জেঠু, দিলীপ রায়, তাদের তো ওই পোশাকেই দেখেছি, তারা কিভাবে কথাবার্তা বলতো ওইটা দেখেই বড় হয়েছি। কাজে আমার কথা একটু বোধহয় সুবিধে। আর দ্বিজেনদা, অনাথ বাবুর পোশাক, সেটা তো একটা সত্যি অনাথ বাবুর সেটা খুব একটা ফলো করেছি মানে পুরনো দিনের কথা, একটু মডার্ন এখনকার মানুষই হতে পারেন অনাথ বাবু। কিন্তু আমি যেটা বলতে চাই যে স্পিরিটের দিক থেকে মানে এই সমস্ত ব্যাপারটার মধ্যেই একটা বাঙালিয়ানা আছে আর কি। মানে অনাথ বাবু যদিও শার্ট প্যান্ট পরেন বা বিদেশ সম্পর্কে কথা বলেন, সারা বিশ্বের খবরাখবর রাখেন, স্টিল তিনি কিন্তু আদ্যন্ত একজন বাঙালি। আমার তো মনে হয় বাংলা ছবি বাঙালিদের নিয়েই হওয়া উচিত, নইলে সব ভাষার ছবি কিন্তু একই রকম দেখতে হয়ে যায়। সেই তো একদম। আমাদের কালচারগুলো যদি আলাদা করে ইন্ডিভিজুয়ালি ফুটে না বেরোয়, তাহলে কিন্তু আমি শুধু ভাষাটা শুনে বলতে হবে আমি হলিউডের ছবি দেখছি না, তামিল দেখছি না, তেলেগু দেখছি না, টেকনিক্যালি একটা রুট থাকতে হবে, একটা শেকড় থাকতে হবে, সেটা খুব দরকার, তাহলে বাঙালি আইডেন্টিফাই করতে হবে। অ্যাবসলিউটলি। কিন্তু তার মধ্যে আবার ব্রাউন সাহেবের বাড়িটা একটু বিলেতি মেজাজ, একটু যেহেতু ব্রাউন সাহেব ইত্যাদি সমীর, কাজী আমার মনে হয় একটা বেশ সেই মেজাজ কিন্তু তোমার প্রোমোতেও রিফ্লেক্টেড। হ্যাঁ, সেটা তো বটে, সেটা এই মিউজিকেও রিফ্লেক্টেড, কাজী সব দিক থেকেই। তো আমার মনে হয় যে দেখা যাক এখন কি হয়। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের বাবুদা, অবশ্যই শুভেচ্ছা। দর্শকরা আমি জানি ভীষণ প্রয়োজন শুভেচ্ছা, না শুভেচ্ছা এবং ভূতের রাজার বর আশীর্বাদ সব আছে, আশা করি। দর্শকরা নিঃসন্দেহে অধীর আগ্রহে এই ছবি দেখার অপেক্ষা করবেন। কিন্তু আর তো মানে ঘন্টায় মাপা যায়, এত রিলিজ ডেটের সামনে আমরা বসে আছি। সুতরাং অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা অধীর আগ্রহের সঙ্গে এই ছবিটা দেখার অপেক্ষা করলাম। আপনাদের চোখ থাকুন এদিকে। প্রতিপক্ষ নিবেদন করছে বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর, নিউট্রিবেক, নিউট্রি ক্র্যাকার, সুগার ফ্রি বিস্কিট, লাগলে বলবেন। রেস গ্রুপ অফ কোম্পানিজ, আধুনিক বাংলার অত্যাধুনিক রূপকার। এলিট, পায় পায় আনন্দ। মিষ্টি মানেই বাঞ্ছারাম। লাইফ কেয়ার অ্যাগ্রো প্রজেক্ট ইন্ডিয়া লিমিটেড। টাওয়ার গ্রুপ, লক্ষ মানুষের আশা, লক্ষ মানুষের ভরসা। এবং অনমোল ড্রিমলাইট বিস্কিট, মাখনে ভরা নোনতার স্বাদ, বাকি সব ভুলিয়ে দেয়।